আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়কের আজকে হচ্ছে লেকচার 3 শুরু হতে যাচ্ছে। তো দেখো, গত ক্লাস পর্যন্ত আমরা যতটুকু করেছিলাম আজকে আমরা ঠিক সেখান থেকেই শুরু করতে যাচ্ছি। কিরকম? এখানে দেখো তোমার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, যার ভুক্তিগুলো হচ্ছে কজ আলফা মাইনাস সাইন আলফা কজ আলফা। ওকে, এখন আমাকে এই আলফার মান, আলফা দেখো এই ভুক্তিগুলা দেখো আমাদের কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত। তো এখানে যে অ্যাঙ্গেলটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে আলফা। এখন এই আলফার মান কত হলে, এইখানে দেখো একটা ঘটনা লেখা আছে কি, যে এ প্লাস, এটা কি বলতো, এটা দিয়ে বোঝানো হচ্ছে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে তুমি যে ম্যাট্রিক্সটা পাবা, বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স এ এর, এই দুটাকে তুমি যদি যোগ করো, এ ম্যাট্রিক্স আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে তুমি যদি যোগ করো, তাহলে তুমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবা। যদি এমনটা পাও তাহলে আলফার মানটা কত, যেখানে আলফা হচ্ছে একটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির চেয়ে ছোট। এটা কোথায় আসে? এটা রাজশাহী ইউনিভার্সিটি 1920 সালে আসা একটা প্রশ্ন। তো দেখি এটা আমরা সমাধান যদি করতে যাই, আমাকে আলফার মান বের করতে হবে। ওকে, আমি যদি এটার সলিউশন করার চিন্তা ভাবনা করি, তো এখানে যে ম্যাট্রিক্সটা আছে আমি যদি সেই ম্যাট্রিক্সটাকে আগে উঠাই, যে এ হচ্ছে দেখো কজ আলফা মাইনাস সাইন আলফা। ওকে, এটা দেখো সাইন আলফা আর এটা কজ আলফা। তো আমাকে এ ম্যাট্রিক্সের সাথে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স যোগ করে আইডেন্টিটি ম্যাট্রিক্স বানাইতে হবে। এটা যেহেতু 2x2 ম্যাট্রিক্স, এটা ট্রান্সপোজ করলে কি পাবা দেখো তো। ট্রান্সপোজ করলে আমরা জানি সারি কলাম চেঞ্জ হয়ে যায়, তাই না? তো ওইটা 2x2 হলে সারিও 2 কলাম 2 চেঞ্জ হয়ে সারি কলাম 2 2ই থাকবে, তাই না? তো আমি যদি এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের করতে যাই, তাহলে কি করতে হবে বলতো? এই যে সারিগুলোকে আমি এখন কলাম বরাবর লিখবো। অর্থাৎ এই দেখো, এই যে এই কজ আলফা মাইনাস সাইন আলফা, এখন এইভাবে লিখবো যে কজ আলফা মাইনাস সাইন আলফা। ঠিক আছে? আর এই যে সাইন আলফা কজ আলফা, সেটাকে এখন এই কলাম বরাবর লিখবো, সাইন আলফা কজ আলফা। ওকে, তাহলে এটা হলো এ আর এটা হলো তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এখন আমাকে কি করতে হবে? এইটা হলে আলফার মান বের করতে হবে। তো এখন আমি কি করব বলো? এখন আমি কি করব বলো তো? এ আর এ ট্রান্সপোজ যোগ করে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো, তাই না? প্রশ্ন তো এটাই লিখছে, তুমি এখানে লিখতে পারো যে প্রশ্ন মতে এটা, প্রশ্ন মতে এটা। তো এখানে এ ম্যাট্রিক্সটা কত? এটা হচ্ছে, খেয়াল করে দেখো, কজ আলফা মাইনাস সাইন আলফা। ওকে, এটা সাইন আলফা আর কজ আলফা, এই যে সাইন আলফা আর কজ আলফা প্লাস, এখন এই যে তুমি যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা পেয়েছো সেটা লিখবা। এটা কত? কজ আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কজ আলফা ইকুয়াল টু আমি পাবো হচ্ছে একটা কি ম্যাট্রিক্স? আইডেন্টিটি ম্যাট্রিক্স। খেয়াল রাখো, আমরা যখন ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করি, আমাদের ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম বা পর্যায় একই হইতে হয়। যেমন এটা 2x2, এটার সাথে অবশ্যই 2x2 একটা ম্যাট্রিক্স যোগ করতে হবে। আর আমি যে ম্যাট্রিক্সটা পাবো সেটাও কিন্তু আকার একই হবে, অর্থাৎ 2x2। এখানে যেহেতু এখন আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখতে হবে, তো 2x2 এর আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা কি পাবো? 1 0 0 1, যেটা আমরা আগে থেকেই শিখে রাখছি, তাই না? ওকে, তাহলে সেই বিবেচনা এখন দেখো তো, আমরা দেখো তো যে এটা ম্যাট্রিক্স যোগ কিভাবে হয়? ভুক্তি বরাবর হয় না? এই ভুক্তির সাথে প্রথম ভুক্তি, এটার সাথে এটা দ্বিতীয় ভুক্তি, এভাবে যোগ হয়। তো দেখো, কজ আলফা আর কজ আলফা যদি যোগ হয়, তাহলে আমি কি পাবো? দুইটা কজ আলফা। ওকে, দুইটা কজ আলফা। এখন দেখো মাইনাস সাইন আলফা আর এই সাইন আলফাটা যদি যোগ হয়, দেখো মাইনাস সাইন আলফা প্লাস সাইন আলফা, বিষয়টা হচ্ছে -5 + 5 যোগ হলে কত হবে? 0। তো মাইনাস সাইন আলফা প্লাস সাইন আলফা, আমরা যদি প্লাস মাইনাস, এটা হয়ে যাবে 0। ওকে, এখন দেখো সাইন আলফা আর মাইনাস সাইন আলফা যোগ হবে, দেখো প্লাসে মাইনাসে তো মাইনাস, তো সাইন আলফা মাইনাস সাইন আলফা মানে কি হয়ে যাবে? আলটিমেটলি 0। কজ আলফা আর কজ আলফা যোগ হয়ে কি হবে? 2 কজ আলফা শেষ। তার মানে এই দেখো, এটা যোগ আমি এই ম্যাট্রিক্সটা পাইলাম। এইটা ইকুয়াল টু হচ্ছে এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা। দেখো, দুইটা ম্যাট্রিক্স আমরা কখন সমান বলবো? যখন ওর আকার আর ওর আকার সেম হবে আর ভুক্তিগুলা সেম হবে, অর্থাৎ ওর প্রথম ভুক্তি সেম হবে। এইটার এই ভুক্তি আর এটার এই ভুক্তি, মানে প্রথম সারির দ্বিতীয় কলামে যে ভুক্তি, ওর দেখো প্রথম সারির দ্বিতীয় কলামে যে ভুক্তি, সেটা সেম হবে। ঠিক একইভাবে এইটা সেম হবে, এইটা সেম হবে। আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি, দেখো 0 আর 0 মিলে গেছে, 0 0 মিলে গেছে।
এইখানে আমরা বুঝতে পারতেছি দেখো 2 cos আলফা আর এখানে 1, তার মানে যেহেতু ম্যাট্রিক্স দুটো সমান ডেফিনেটলি এই 2 cos আলফা ইকুয়ালস টু 1 হইতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে অর্থাৎ 2 cos আলফা ইকুয়ালস টু 1, তাই না? বা এখান থেকে লেখা যাবে এইটা ইকুয়ালস টু 1। এখন দেখো তো তুমি এখান থেকে আলফার মানটা পেয়ে যাবে না কিভাবে? এই দেখো শুধু cos আলফা কি লেখা যাবে, 2 এই পাশে যে ভাগ হয়ে যাবে। এগুলা তো ভাইয়া তোমরা 9 10 এর ছোট ক্লাসের ত্রিকোণমিতিতে শিখে আসছো। দেখো তো cos কোন অ্যাঙ্গেল, সূক্ষ্মকোণ 90 ডিগ্রি চেয়ে ছোট এমন একটা কোণ চিন্তা করো যে কোণের জন্য cos এর মান আসবে হচ্ছে গিয়ে হাফ। ছোট্ট একটু ডিস্টার্ব করার জন্য চলে আসলাম। তোমরা যারা আমাদের এই ক্লাসগুলো দেখছো এইচএসসি 28 অথবা যে কোনো পরবর্তী ব্যাচ হতে পারো, স্কুল ম্যাথমেটিক্স থেকে কিন্তু আমার পার্সোনালি এই হায়ার ম্যাথ ফার্স্ট পেপার ফুল কোর্সটা কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে। এইচএসসি 28 এর জন্য কিন্তু ইতিমধ্যেই লঞ্চ হয়ে গিয়েছে। আমাদের এটা কোর্স ফি কিন্তু 3000 টাকা। 3000 টাকায় তুমি ফার্স্ট পেপারে যে 10টা চ্যাপ্টার আছে হায়ার ম্যাথের সবটাই শিখতে পারবা, বাট তোমাদেরকে সেটা ডিসকাউন্টে করা হয়েছে মাত্র 2200 টাকায়। অর্থাৎ 2200 টাকায় তুমি ফুল ফার্স্ট পেপার শিখে ফেলবা। আমরা যেখানে অফলাইনে পড়াই বা আমরা তোমরা খোঁজ নিয়ে দেখবা ঢাকার মধ্যে মোটামুটি একটা ব্যাচে পড়তে গেলে যেখানে একসাথে 60 থেকে 70 জন স্টুডেন্ট ক্লাস করে, এক একটা ব্যাচেরই মাসিক কোর্স ফি থাকে 1500 টাকা। আর সেখানে দেখা যাচ্ছে আমি তোমাদেরকে 2200 টাকাতেই ফুল ফার্স্ট পেপার পুরোটা এইভাবে একদম বেসিক থেকে একদম স্ট্যান্ডার্ড অ্যাডমিশন লেভেল পর্যন্ত কভার করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো তোমরা দ্রুত এটাতে জয়েন হয়ে নাও। কিভাবে আসবা? আমাদের ওয়েবসাইটে আসবা, ওয়েবসাইটের কোর্সেসে গেলেই তুমি কিন্তু এখানে আমাদের এই ম্যাথ ফার্স্ট পেপার কোর্সটা পেয়ে যাবা। আর একটা কথা, তোমরা যারা এখন এইচএসসি 28 আছো আর তোমরা যারা জুলাই মাসের মধ্যে আমাদের কোর্সে এনরোল করবা, তোমাদের জন্য এটা 2200 টাকা না, তোমাদের জন্য এটার কোর্স ফি মাত্র 1800 টাকা। এটার জন্য কি করতে হবে? তোমরা যখন এটা কোর্সটা কিনতে যাবা, এখানে তোমাকে অবশ্যই যে বাই নাও ক্লিক করতে হবে। বাই নাও তোমাকে তারপর আইডিতে লগ ইন করে নিতে হবে। দেন যখন তোমার কাছে কুপন কোড যাবে, ওই কুপন কোডে তুমি লিখবা যে ম্যাথ 28, MATH ছোট হাতের M ছোট হাতের A ছোট হাতের T ছোট হাতের H ছোট হাতের 28 লিখবা। ম্যাথ 28 লিখলেই তোমার এটা হয়ে যাবে মাত্র 1800 টাকায় ফুল ফার্স্ট পেপার। জুলাই পর্যন্ত এই অফার থাকবে। তো তোমরা আশা করি আমার এই ফার্স্ট পেপার কোর্সে এনরোল করে নিবা। তো পরবর্তীতে আমাদের কিন্তু এই ক্লাসগুলো আর ইউটিউবে আসবে না, এগুলো আসবে আমাদের ওয়েবসাইটে, ফেসবুক প্রাইভেট গ্রুপে। দেখা হবে ক্লাসে। সবাইকে আল্লাহ হাফিজ। 30 ডিগ্রি নাকি 60 ডিগ্রি? আর 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ √3/2, এটা না। 60 ডিগ্রি হচ্ছে √3/2 হাফ, তার মানে 60 ডিগ্রি। তার মানে আমরা এটা লিখতে পারবো যে cos আলফা ইকুয়াল টু হচ্ছে গিয়ে cos 60 ডিগ্রি। ঠিক আছে, তো সেই বিবেচনায় তার মানে আমরা লিখতে পারি আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রি। শেষ, এটাই তাহলে অ্যান্সার। তার মানে দেখো আলফার মান কত হলে এইটা মেনে চলবে, আমরা এইটা মেনে চলেই আমরা কিন্তু এই কন্ডিশন বের করছি, এখান থেকে আলফার মানটা বের হয়ে গেছে। তার মানে আলফার মান 60 ডিগ্রি। এতটুকু অঙ্ক কি বুঝাইতে পারছি? সিম্পল ছিল না? এটা কি সিম্পল ম্যাথ ছিল না? তো এরকম টাইপের ম্যাথ আসলে আশা করি আমরা পারবো। এখন এই কনসেপ্টে বেস করে দেখো আমরা আমাদের পরবর্তী টাইপে চলে যাচ্ছি, টাইপ 4। এই টাইপ 4 এ তোমার এই কনসেপ্টগুলো লাগবে যে যখন দুইটা ম্যাট্রিক্স সমান হবে তখন এই ভুক্তি সেম হবে, এই ভুক্তি সেম হবে। এগুলো তোমার কাজে লাগবে। কিভাবে? এই যে দেখো এখানে এই টাইপটার নাম লেখা হয়েছে যে ম্যাট্রিক্স দ্বারা গঠিত সমীকরণ। দেখো এখানে সমীকরণের মাধ্যমে আমরা অনেক কিছুই করব। যেমন দেখো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে A, এখানে তোমার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ওকে, এটা হচ্ছে A ম্যাট্রিক্স, এইটা হচ্ছে দেখো B ম্যাট্রিক্স। আর বলা হচ্ছে A আর B নাকি সমান। এই যে যখনই A আর B সমান পাইছি, দেখো যেহেতু প্রশ্নে বলেই দিছে A ইকুয়ালস টু B, খেয়াল করে দেখো A ম্যাট্রিক্সটা মানে যেটা সেটা তুমি লিখবা। A ম্যাট্রিক্সটা হচ্ছে x প্লাস y আর এখানে হচ্ছে 6, এটা কত? x মাইনাস y, এটা হচ্ছে কত? 9, ইকুয়াল টু দেখো B ম্যাট্রিক্সটা কত? 7, এই হচ্ছে গিয়ে 7, আর এটা কত? A প্লাস B, এটা কত? 3, এটা কত? AB। এই যে দেখো প্রশ্নই তো বলে দিচ্ছে A আর B সেম, তো A আর B সেম ধরে আমি ম্যাট্রিক্স দুটো সেম লিখলাম। আচ্ছা, ম্যাট্রিক্স যেহেতু সেম হয়ে গেছে তার মানে আমার এই যে প্রথম সারির প্রথম কলামের ভুক্তি, এটার প্রথম সারির প্রথম কলামের ভুক্তি সেম হবে। হ্যাঁ, এটা 2 নম্বর সারি 2 নম্বর কলামের ভুক্তি, এটা 2 নম্বর সারি 2 নম্বর কলামের ভুক্তি সেম হবে। আমার প্রশ্ন কি? আমার প্রশ্ন হচ্ছে দেখো যে স্মল a স্মল b x y এগুলোর মান বের করা। তো দেখো দুইটা ম্যাট্রিক্স যেহেতু সেম, আমরা এখান থেকে লিখতে পারি যে প্রশ্ন মতে কি লেখা যায়, এই যে x প্লাস y ইকুয়াল টু লেখা যাবে 7, x প্লাস y ইকুয়াল টু লেখা যাবে 7, আর এই দেখো x মাইনাস y ইকুয়াল টু লেখা যাবে 3। কি লিখতে পারি? x মাইনাস y ইকুয়াল টু 3। একটু ওয়েট, তোমরা ছোটকালে জেনে আসো তোমার কাছে যেই কয়টা চলক থাকবে
বা আননোন থাকবে, তোমার কাছে যদি ঠিক সেই কয়টা সমীকরণ থাকে তাহলে তুমি খুব সহজে সমাধান করতে পারবা। যেমন আমার কাছে দেখো, হ্যাঁ এ বি এক্স ওয়াই বের করতে হবে, বাট দেখো এক্স ওয়াই এই দুটো চলকের বিবেচনায় তোমার কাছে দেখো এক্স ওয়াই রিলেটেড একটা সমীকরণ আছে, আবার নিচে তোমার কাছে এক্স ওয়াই রিলেটেড আর একটা সমীকরণ আছে। তো আমরা যদি জাস্ট এই দুটাকেই সমাধান করি, শুধু এই দুটাকেই সমাধান করি, আমি ডেফিনেটলি এক্স আর ওয়াই এর মানটা পেয়ে যাব। তো এই জন্য আমি এটাকে লিখলাম 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আরো লেখা যাবে এ বি বের করতে বলছে না, এ বি স্মল এ স্মল বি। ওকে দেখো এগুলার কি করা যাবে, এই দেখো a প্লাস বি ইকুয়াল টু লেখা যাবে 6, a প্লাস বি ইকুয়াল টু লেখা যাবে 6, আর এই যে a b ইকুয়াল টু লেখা যাবে 9, a b ইকুয়াল টু 9। আমি আবার a আর b কে দুইটা চলক চিন্তা করব, এই দুইটা চলক বা এই দুইটা চলকের সমাধান বা মান বের করার জন্য আমার কাছে দেখো a b রিলেটেড দুইটা সমীকরণ আছেই। তার মানে আমি জাস্ট আবার এই দুইটাকে সমাধান করলেই a b এর মান বের হয়ে যাবে। বুঝতে পারছো? ভেরি সিম্পল, তাই না? এগুলো কিন্তু সহজ অঙ্ক। তার মানে আমার প্রথম কাজ হচ্ছে 1 আর 2 কে নিয়ে আগে কাজ করলে তুমি এক্স ওয়াই পেয়ে যাবা, 3 4 নিয়ে কাজ করলে এবি পেয়ে যাবা। তুমি চাইলে আগে 3 4 নিয়ে কাজ করতে পারো, আগে একদিন নিয়ে কাজ করতে পারো, ইচ্ছা তোমার ইচ্ছা, এগুলো নিয়ে কোনো প্যারা নেই। ধরো আমি 1 আর 2 নিয়ে কাজ করব, 1 আর 2 দেখো তোমরা ছোটবেলায় অপনয়ন প্রতিস্থাপন শিখে আসছো, যে কোনো একটা প্রসেস করে ফেলো, মান বের করলেই হয়েছে। আমি খুব ইজিলি অপনয়ন করবো, দেখো ওয়াই ওয়াই কেটে ফেলবো, অর্থাৎ 1 আর 2 আমি যোগ করব, ঠিক আছে, 1 প্লাস 2। 1 আর 2 যদি যোগ করি, একটু যেহেতু বড় হয়েছে তোমরা জানো এটা লেফট সাইড এটা লেফট সাইড যোগ হবে, তো যোগ হলে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, এক্স এক্স মিলে লেখা যাবে 2x, কি লেখা যাবে 2x ইকুয়াল টু 7 আর 3 বার যোগ হবে, সেটা যোগ হয়ে হবে হচ্ছে গিয়ে 10। তাহলে এখন খেয়াল করে দেখো তো এই 2টা এখানে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে সেই বিবেচনায় আমরা লিখতে পারি x ইকুয়াল টু 5। তুমি চাইলে এই x এর মান এখন 1 নম্বরের মধ্যে ফিক্কা মারতে পারো, 2 নম্বরের মধ্যে ফিক্কা মারতে পারো, y এর মান বের হয়ে যাবে। অথবা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে 1 আর 2 এবার বিয়োগ করে লিখতে পারো। 1 আর 2 এবার কি করতে পারো, বিয়োগ করে। কিরকম, তুমি যদি এখন 1 আর 2 কে বিয়োগ করো, তার মানে দেখো এই চিহ্নগুলো চেঞ্জ হবে, এটা -x এটা +y হয়ে যাবে, এটা -3 হয়ে যাবে বিয়োগ করলে। তো +x -x কাটা, এটা যেহেতু চিহ্ন চেঞ্জ হয়ে +y হয়ে যাবে, সেই y আর এই y মিলে লেখা যাবে 2y, কি লেখা যাবে 2y। বিয়োগ মানে চিহ্ন চেঞ্জ, তার মানে -3, 7 আর -3 হিসাবে তুমি পাবা 4, কত পাবো 4। তাহলে দেখো y কষ্ট কত আসবে 4/2, তার মানে y কষ্ট আসবে শুধু 2। তার মানে অলরেডি আমরা পেয়ে গেছি x এর ভ্যালু 5, y এর ভ্যালু 2। এটা হচ্ছে অর্ধেক অ্যান্সার, এটাও দরকার পরে লিখবো, একটু শেষ। এখন তুমি ভাইয়া 3 আর 4 নিয়ে কাজ করো। এখন দেখো 3 4 এর মধ্যে তুমি জানো যোগফল আর গুণফল, তাহলে এখানে একটু আমরা প্রতিস্থাপন পদ্ধতিতেই আগাবো, তাই না? অপনয়ন পদ্ধতিতে তো আমরা এখানে আগাইতে পারতেছি না। তাহলে সেই হিসাবে আমরা কি করতে পারি, আমরা 1 হতে অথবা 3 হতে অথবা 4 হতে যে কোনো একটার মান বের করব, a এর মান অথবা b এর মান, পরে আরেকটাতে বসাই দিব। যেমন আমি 3 হতে লিখতে পারি, এই যে 3 হতে ধর আমি এইটা লিখলাম যে b এর মান হচ্ছে এই এটা এর পাশে পাঠিয়ে দিব, যে b এর মান হচ্ছে 6 - a। ওকে, এইটা ধরো হচ্ছে গিয়ে 5 নম্বর ইকুয়েশন। এইটা আমি কি করব, যে যা 4 নং এ বসাই দিব, এই যে এইখান থেকে মানটা বের করে আমি এখানে বসাই দিব, যে যা 4 নং এ বসিয়ে। ওকে, দেখি বসাই দিই, বসাই দিলে কেমন আসবে। বসাই দিলে দেখো a ইন্টু b, দেখো b এর মান আমি এটা বসাবো, 6 - a ইকুয়াল টু 9, ইকুয়াল টু কত 9। ওকে, তাহলে এটা দেখো তো a গুণ হলে আসবে 6a মাইনাস a স্কয়ার। এই 9টাকে পাশে নিয়ে আসো, সমস্যা নাই। এখন দেখো আমি যেহেতু এটা a এর একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, আমি আগে a স্কয়ারকে রাখবো, বাট মাইনাস তো আমি তাহলে -1 দ্বারা গুণ করে দিব সবাইকে, তার মানে সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ a স্কয়ার এটা -6 এ এটা হয়ে যাবে +9 ইকুয়াল টু 0। কেউ না বুঝলে আবার বলি, তা আমরা জানি হচ্ছে যে কোনো একটা এরকম সমীকরণ থাকলে আমরা হচ্ছে উচ্চ ঘাত থেকে আস্তে আস্তে সুন্দর করে নামে নামে লিখি, দ্বিঘাত একঘাত ধ্রুবপদ এরকম। তো সেই হিসেবে এটা দ্বিঘাত এটা একঘাত এটা ধ্রুবপদ, মানে এ নাই বা চলক নাই, তো সেটাকে আগে লিখবো, বাট এখানে আগে মাইনাস, তো এই জন্য চিন্তা করলাম যে আমি সবাইকে -1 দ্বারা গুণ করবো, বাম পক্ষ ডান পক্ষ তো 0, ওইটাকে তোমার যা ইচ্ছা সেটা দিয়ে গুণ করতে পারো, কোনো আসে যায় না। আর বাম পক্ষে -1 গুণ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এই যে এই -a স্কয়ার হয়ে গেছে +a স্কয়ার, 6a হয়ে গেছে -6a, -9 হয়ে গেছে +9, জাস্ট একটু সাজিয়ে লেখার জন্য। এখন তুমি এটা ভাইয়া মিডল টার্ম টিডল টার্ম যা পারো সেটা দিয়ে করে ফেলো। যেমন আমরা জানি 3 × 9 অথবা বর্গের সূত্র চলে যায় মনে হয়, তাই না?
তো তারপর আমরা মিডল টার্ম দিয়ে করি 3 3 9, আবার 3 আর 3 এর যোগফল আবার 6, তো -3a প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি এই দুইটা পদ থেকে a কমন নিলে পেয়ে যাবো a - 3, এখান থেকে -3 কমন দিলে আমি পেয়ে যাবো a - 3। এখন দেখো a - 3 দুইটা জায়গাতেই আছে, তাহলে a - 3 কমন নিলাম, এখানে পেয়ে যাবো আবার a - 3। এই বুঝলাম না, বর্গের সূত্র চলে যায়। ওকে, তো ভালোভাবে সাজিয়ে লিখলে তুমি এটা লিখতে পারো a - 3 হোল স্কয়ার 0, তাহলে শুধু a - 3 বর্গমূল করলে পাওয়া যাবে 0, তাহলে এর মান পেয়ে যাবা শুধুমাত্র 3। দুইটা মান আসে না, একটা মান আসছে। এর মান 3 হলে যে এখন 5 নং হতে ভি হতে এই যে এখানে তুমি লিখে রাখছো b এর মান হবে হচ্ছে ভাইয়া 6 মাইনাস a, এর মান কত 3, তার মানে এটা কত আসবে 3। তাহলে আমরা ফাইনালি এখন ঘোষণা দিব যে এই যে x এর মান আসছে 5, y এর মান আসছে 2, a এর মান আসছে 3, b এর মান আসছে 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? বাকি কাজ কিন্তু ভাইয়া 9 10 লেভেলের। দেখো 9 এখান থেকে জাস্ট ম্যাট্রিক্স দুটো সমান ম্যাট্রিক্স থেকে আমরা ভুক্তি গুলাকে সেম লিখছি। এখন ভাই তুমি এই সমীকরণ সমাধান করা, এগুলো 9 10 এ যা শিখাচ্ছ সেটাই তোমার জানা কনসেপ্ট গুলো এখানে অ্যাপ্লাই করবা। তো হচ্ছে আমরা এখন দেখো পরের অঙ্কটাতে চলে আসি। এটা কোথায় আসে দেখো, দিনাজপুর বোর্ড 25, আর অনেক আগে দিনাজপুর বোর্ড এই 17 সালে আসছিল বোর্ড পরীক্ষায়। তো এখানে দেখো এইগুলো একদম ইজি। এখন এখানে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স সেম। এখন এক্স ওয়াই বের করতে হবে। এটা কিছুটা এক্স এটা তোমরা ছোটকালে 9 10 এর ক্রোমোজোমের পর আসছিল না, এই যে এক্স এর মান ওয়াই এর মান বের করে এরকম। দেখো এটা তো তোমাদের করতে দেওয়া উচিত। তো এই ম্যাট্রিক্স যেহেতু সেম, তার মানে এই ভুক্তি আর এই ভুক্তি সেম হবে। দেখো সেমও কিন্তু, দেখো যে 2 আর 2 কিন্তু সেম। আচ্ছা, আবার দেখো এই যে এই 2 কিন্তু সেম, আসলেই সেম। তার মানে দেখো এই যে এই ভুক্তি আর এই ভুক্তিটাও কি হবে, সেম হবে। তার মানে দেখো যে -x ইকুয়াল টু কি হওয়া উচিত 3 + y। এই যে তার মানে আমরা একটা সমীকরণ বানাই। সমীকরণটা কিভাবে বানাইতে পারি, যে ধরো আমি x কে পাশে পাঠিয়ে দিলাম আর এই 3 কে পাশে নিয়ে আসলাম, -3 ইকুয়াল টু -x টা পাশে গেলে +x হয়ে যাবে, তাই না? তাহলে আমি একটু সাজিয়ে লিখলে এরকম পাবো যে x + y ইকুয়াল টু হচ্ছে গিয়ে -3। এটা একটা সমীকরণ, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আচ্ছা, আবার এই জিনিসটা ইকুয়ালস টু এটা লেখা যাবে যে কি y - 1 ইকুয়ালস টু কি লেখা যাবে 4। তাহলে এখানে একদম সহজ হয়ে গেছে। দূর, আমি ভাবছি মনে হয় এখান থেকে আরেকটা ইকুয়েশন আসবে। এটা দেখে একদম সহজ, খেয়ালই করি নাই। এখান থেকে তো ডাইরেক্ট ওয়াই এর মান বের হয়ে যায়। এই যে দেখো ডাইরেক্ট ওয়াই এর মান -1 টাই পাশে গেলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে 5। এই মানটা 1 নং এ বসে দাও, 1 নং এ বসাই দাও যে 1 হতে কি পাবা, 1 হতে x প্লাস y এর মানটা কত 5 ইকুয়াল টু হচ্ছে গিয়ে -3। তাহলে x ইকুয়াল টু হচ্ছে গিয়ে যে -3 - 5, সুতরাং x ইকুয়াল টু হচ্ছে গিয়ে -8। তাহলে দেখো আমার কাছে এইভাবে চেয়েছে, তাহলে আমি এভাবে লিখতে পারি যে x এর ভ্যালু আসছে গিয়ে -8, y এর ভ্যালু আসছে গিয়ে 5। এটাই তাহলে অ্যান্সার। খুবই সহজ, তাই না? ওকে, তো চলো এবার আমরা এই অঙ্কটা করে দেখি। এইখানে খেয়াল করে দেখো, এইটা ইন্টু এইটা ইন্টু এইটা, তিনটা ম্যাট্রিক্স গুণ আকারে আসছে ইকুয়াল টু 0, ম্যাট্রিক্সের গুণফল 0। ওকে, এখন x এর মান নির্ণয় করতে হবে। তো চলো দেখি এটা কিভাবে করা যেতে পারে। তো ধরে নাও আমি এই অঙ্কটুকু তুলছি, যে এটা দেওয়া আছে মানে এইভাবে তুললাম। তো তোলার পর আমরা হচ্ছে ধরো আগে এটার সাথে এটা গুণ করি, ঠিক আছে? যে প্রথম ম্যাট্রিক্স দ্বিতীয় ম্যাট্রিক্স গুণ করি। এখন ম্যাট্রিক্স গুণ করার ক্ষেত্রে কিন্তু কাহিনী আছে, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম হইতে হবে। দেখো তো এটার কলাম কয়টা, 1টা 2টা 3টা, 3টা কলাম। এটা সারি কয়টা, 1টা 2টা 3টা। তার মানে সারি সংখ্যা মিলে গেছে, কলাম আর সারি সংখ্যা মিলে গেছে, তাহলে গুণ করা যাবে। তার মানে দেখো এখন আমি এইটা আর এটার গুণ করবো, তাই না? তো গুণ করার নিয়মটা হচ্ছে কি, দেখো এটার সারি কয়টা, সারি কিন্তু 1টা, কলাম 3টা 1/3। এটা সারি কয়টা, 3টা, কলাম কয়টা 3টা, 3 3 কাটা। তার মানে তুমি এমন একটা ম্যাট্রিক্স পাবা গুণ করে যার সারি 1টা আসবে, কলাম 3টা, সারি 1টা আসবে, কলাম 3টা আসবে, সারি 1টাই আসবে, নিচের দিকে যাবে না, সারি 1টাই আসবে, কলাম 3টা আসবে। ওকে, তো গুণ করার নিয়ম কি বলতো? গুণ করার নিয়ম হচ্ছে এই জিনিসটারে ধইরা তুমি এখন এটার সাথে ফেলবা, ফেললে দেখো 2 আর x গুণ হয়ে কি আসবে 2x, কলম বরাবর কি হবে, যোগ হবে, তাই না? এই 4 আর 1 গুণ হয়ে কত হবে 4, 1 আর 0 গুণ হয়ে কত হবে 0। ওকে, এখন এটা ধরো এখন এই কলমের উপর ফেলবা, তাহলে x আর 1 গুণ হয়ে কত হবে x, 0 আর 4 গুণ হয়ে কত হবে 0, 2 আর 1 গুণ হয়ে কত হবে 2। এই কলামটা ধরো এখন এটার উপর ফেলবা, x আর 0 গুণ হয়ে কত হবে 0, 4 আর গুণ 2 হয়ে কত হবে 4 2 8, 1 আর 4 গুণ হয়ে কত আসবে 4। ঠিক লিখছি?
দেখো তো একবার, এটা হয়ে যাবে 2x 4 0। ওকে, এটা x, এটা 0, আর এটা 2 একে 2। ওকে, এরপর এটা দেখো 0 4 2 8 4 একে 4, এইটা। আর এটাকে সাইডে ফেলে রাখো আপাতত, এটা পরে কাজ করতেছি, ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখন দেখো তো এখানে আমরা একটু সাজিয়ে যদি লিখি, তাহলে এটা 2x + 4 লেখা যাবে, আর বেশি কিছু তো লিখতে পারবো না, তাই না? কিছু তো লেখার নাই। আর এটাকে ধরো x + 2 লিখতে পারবো আমরা, এর বেশি কিছু তো লিখতে পারবো না। আর 8 4 কত লেখা যাবে? 12, এর বেশি কিছু তো লিখতে পারবো না। x 4 - 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এখন দেখো তুমি এখন এটা আর এটা গুণ করবা। গুণ করার আবার কাহিনী কি? গুণ করার কাহিনী হচ্ছে গিয়ে ভাইয়া, এটার যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম হইতে হবে। দেখো তো এখানে কলাম কয়টা? 1টা 2টা 3টা, এখানে সারি কয়টা? 1টা 2টা 3টা, সেম। তাহলে গুণটা করা যাবে। তো এখানে হচ্ছে সারি 1টা কলাম 3টা, সারি 1টা কলাম 3টা, 1/3 ম্যাট্রিক্স। এখানে দেখো সারি 3টা কলাম 1টা, সারি 3টা কলাম 1টা, 3/1 ম্যাট্রিক্স। এই যে 3 3 কাটাকাটি যে 1 1, তার মানে তুমি এমন একটা ম্যাট্রিক্স পাবা, এমন একটা ম্যাট্রিক্স পাবা যার সারি সংখ্যা 1 কলাম সংখ্যা 1। তার মানে তুমি যে এরকম টাইপের কিছু পাবা, সামথিং এর সারি 1টা কলাম 1টা। কারণ তুমি যদি বাই চান্স এরকম কিছু পেয়ে যাও, ধরো কথা কথা এরকম কিছু পাচ্ছ, মানে 2টা ভুক্তি এরকম, তার মানে তুমি তো ভাইয়া সারি 1টা কিন্তু কলাম পেয়ে গেছো 2টা। অথবা তুমি যদি এমন পেয়ে যাও, তাহলে ভাইয়া তুমি পেয়ে গেছো সারি 2টা কলাম 1টা, তোমার হয়তো সারি 1টা কলাম 1টা, তার মানে জাস্ট একটা ভুক্তি হবে, জাস্ট একটা ভুক্তি হবে। তো দেখি আমরা অ্যাপ্লাই করে দেখি নিয়মটা। আমরা জানি গুণের নিয়ম হচ্ছে কি, এই জিনিসটারে ধরে এটার উপর ফেলতে হবে। তো ফেললে তাহলে এটার সাথে এটা গুণ হবে। তাহলে আমরা যদি একটু খুব সুন্দরভাবে লিখি যে x এর সাথে যে 2x + 4 গুণ হবে। তুমি ডাইরেক্ট গুণটা লিখতে পারো, ডাইরেক্ট গুণফলটাও লিখতে পারো, যে x গুণ করলে 2x² + 4x। আস্তে আস্তে লিখি, সমস্যা নাই। এখন এটার সাথে এটা গুণ হবে, তাই না? তাহলে 4, আমরা জানি যতক্ষণ না কলাম কলাম এর এই কাজটা শেষ হচ্ছে তখন পর্যন্ত যোগ হইতে থাকে, প্লাস এখন এটার সাথে এটা গুণ হবে, তাই না? 4 × x + 2, নিচে আরো আছে, তাহলে প্লাস -1টা এটার সাথে গুণ হবে 12 ইকুয়াল টু 0। বুঝা গেছে? ওকে, এটা কিন্তু একটা শূন্য ম্যাট্রিক্স, এটাকে আসলে সংখ্যা বিবেচনায় 0 বলবো না, এটাকে আমরা ম্যাট্রিক্সের বিবেচনায় শূন্য ম্যাট্রিক্স বলে থাকি, তাই না? ওকে, তো এইটা ওভারঅল তাহলে আসতেছেটা কি? দেখো x গুণে কি আসবে? 2x² + 4x, 2x² + 4x, এখানে আছে প্লাস, এখানে আবার আসবে 4x + 8। ওকে, আর এখানে আসবে কত? -12 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে দেখো, এখানে কিন্তু একটা ভুক্তি আসছে, আমরা বলবো না ভাই এটা মনে হয় একটা কলাম একটা, এখানে ভাই প্লাস দেওয়া, প্লাস দেওয়া মানে সম্পূর্ণটা মিলে একটা মান, মানে একটা ভুক্তি জাস্ট। ঠিক আছে, তো তুমি ম্যাট্রিক্স বিবেচনায় যে শূন্য ম্যাট্রিক্স লিখতে পারো, তাহলে ম্যাট্রিক্সের বিবেচনায়। ওকে, তাহলে এখন দেখো তো আমার কাছে 2x² আসছে, 4x কে আমি কি লিখতে পারবো? 8x, আর 8 আর -12 মানে কত? -4 লেখা যাবে। এই হচ্ছে গিয়ে শূন্য ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্স যেহেতু সেম, তো এই ভুক্তি আর এই ভুক্তিরও সেম হবে। তাহলে আমরা কি লিখতে পারি? ওই পাশে যে লিখি, তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে, প্রশ্ন মতে এই যে 2x² + 8x - 4, 2x² + 8x - 4 ইকুয়াল টু 0। 2x² + 8x - 4 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 0। ওকে, তো এখন তুমি এইখানে 2 কমন যায়, তাহলে তুমি লিখতে পারো x² + 4x - 2 ইকুয়াল টু 0। আচ্ছা, আমরা যদি x কে মিডল টার্ম বর্গের সূত্রে ফেলবা, বর্গের সূত্র তো যাবে না, মিডল টার্ম করো 2 1 2 দিয়ে, এটা কিন্তু মিডল টার্মও যায় না। তো মিডল টার্ম যাচ্ছে না, বর্গের সূত্র যাচ্ছে না, তাহলে ভাই এটা তখন আমরা কিভাবে বের করবো জানো? ওকে, যদি কখনো আমাদের কাছে এরকম সমীকরণ আসে, সবার আগে এরকম টাইপের কোনো কিছু যদি তোমার কাছে অঙ্কে আসে, দেখো অঙ্কের উত্তরটা তুমি পরীক্ষা হলে মুখস্থ রাখতে পারবা না, তাই না? কনসেপ্ট দিয়ে আগাবা। তুমি সবার আগে একবার ট্রাই করবা যে ভাইয়া গুণটা আমার ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, একবার চেক করবা। আমার চেক করা অলরেডি হয়ে গেছে, আমার কোনো গুণে এখানে ভুল হয় নাই, তো আমার এটা ঠিকই লিখছি আমি। ঠিক আছে, তো সেই কনসেপ্ট থেকে এটা 0, তো এখান থেকে 2 দ্বারা ভাগ করলে এইটাই আসবে। তো আমি চেক করে দেখছি আমার কোনো ভুল হয় নাই। বাট এখন x এর মান তো বের করতে পারতেছি না, মিডল টার্ম যায় না, বর্গের সূত্র যায় না। ওকে, তো এইটার জন্য দেখো তোমরাই কিছুদিন পরেই শিখবা বহুপদী রাশি, হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের 4th চ্যাপ্টার, বহুপদী ও বহুপদী সমীকরণ। ওইখানে আর এমনি ছোটকালে তোমাদের জেনে আসা উচিত ছিল, বাট যারা এসএসসি 26 ছিল
তাদের শর্ট সিলেবাস আবার এই কনসেপ্টটা ছিল না। তারপর একটু লিখে দিই, তোমার কাছে যদি একটা দ্বিঘাত সমীকরণ থাকে যেটা দেখতে হচ্ছে এরকম যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, হ্যাঁ, দ্বিঘাত সমীকরণে a ইজ নট ইকুয়াল টু 0 হয়। আচ্ছা, যদি এমন দ্বিঘাত সমীকরণ থাকে তাহলে এইটার যে সমাধান, এই সমাধানটা আসলে আমরা এখানে লিখি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা কিন্তু মাথায় রাখবা, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সমাধান করার প্রসেস। ঠিক আছে, তুমি যদি কখন মিডল টার্ম করতে পারতেছো না, এটা দিয়ে করে ফেলতে পারবা, বর্গের সূত্রে ফেলতে পারতেছো না, এটা দিয়ে করতে পারবা। ঠিক আছে, তো এখানে যে তোমরা মিডল টার্ম বর্গ কোনো কিছুই পারতেছি না, করা যায় না, যায় মানে ওই ফ্র্যাকশন অমূলক টাইপের অ্যান্সার আসবে। এখন আমরা এখন ওইটা দিয়ে করে ফেলবো, যে এখান থেকে আমরা এখন লিখবো যে এই যে এক্স এর ভ্যালু, ওকে আমার ক্যামেরা কি চালু আসলে, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু এই যে দেখো এখানে মাইনাস বি, শোনো এ হচ্ছে কি দ্বিঘাতের সহগ, বি হচ্ছে কি এক ঘাতেরটা, সি হচ্ছে ধ্রুবক। ওকে, এখানে মাইনাস বি, দেখো এক ঘাতের সাথে কি আছে 4, ওকে চিহ্ন সহ নিতে হবে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, এই যে বি হচ্ছে কত 4, বি স্কোয়ার মাইনাস 4 এ সি, সির ভ্যালু কত -2, ওকে 2 এ এখানে কত 1, এইটা যা আসবে, হ্যাঁ এই হচ্ছে -4 প্লাস মাইনাস রুট ওভার 4 4 16, আর এখানে দেখো মাইনাস প্লাস হয়ে যাবে 4 2 8, নিচে কত 2, তো এই হচ্ছে -4 প্লাস মাইনাস 16 আর 8 যোগ করলে কত হয় 24, তাই না, কত 24/2। আচ্ছা √24 কে আমরা কিভাবে লিখতে পারি বলো তো, এটা ক্যালকুলেটর চেক করতে পারো, আমরা একটু রাফে চেক করে দেখি। √24 কে আসলে ভাইয়া লেখা যায় 4 6 24, তাই না, তাহলে 4 × 6, তো √4 × √6, √4 কে লেখা যাবে 2 আর এটা লেখা যাবে 6, 2√6, ওকে তাহলে আমরা এখানে লিখব -4 প্লাস মাইনাস এই পুরা √24, পুরা √24 কে 2√6 লিখে দাও, 2√6/2। আচ্ছা উপর থেকে 2 কমন যায়, নিচেরটার সাথে কাট করা যাবে, উপর থেকে 2 কমন নিলে তুমি কি পাবা বলো তো, উপর থেকে তুমি যদি 2 কমন নাও তাহলে এখানে পাবা -2 প্লাস মাইনাস 2 কমন নিছো মানে √6/2, তাহলে এটা কাটা, তাহলে অ্যান্সার আসলে হচ্ছে গিয়ে -2 প্লাস মাইনাস √6। সিম্পল ক্যালকুলেশন, এখানে আর কমপ্লিকেটেড কিছু হয় নাই, ইন্টারে উঠে গেছে, একটু তোমাদের বুঝতে হবেই যে কি কি হইলো। তো এইটাই তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারছো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমরা কি করবা, কখনো যদি এরকম কনফিউশনে পড়ে যাও, তো এখন আর তোমরা ছোট ক্লাস নাই, দ্বিঘাত সমীকরণ আসলে অ্যান্সার একটা না একটা দিয়ে তুমি লিখতে পারবাই। ঠিক আছে, ইমাজিনি নাম্বারও অ্যান্সার আসতে পারে, কাল্পনিক নাম্বারও, ওইগুলো আবার জটিল সংখ্যা হতে পড়বা আস্তে ধীরে, বাট এখানে আটকে কোনো কিছু নাই, ডাইরেক্ট এই সূত্র অ্যাপ্লাই করে দিবা। ঠিক আছে, আচ্ছা তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আজকের ক্লাসের সব থেকে হট টপিক বা সব থেকে মজার কনসেপ্ট যেটা, এই হচ্ছে বাস্তবিক সমস্যা সমাধানে আমরা ম্যাট্রিক্স কিভাবে প্রয়োগ করতে পারি। সম্প্রতি তো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 চলতেছে, তাই না, তো সেটারই একটা এক্সাম্পল দিয়ে আমরা এটা দেখবো। কিরকম এক্সাম্পল, দেখো বিশ্বকাপে 3টা দল, কোন 3টা দল, আর্জেন্টিনা, ব্রাজিল আর পর্তুগাল, হ্যাঁ আরো দল আছে বাট আমরা আপাতত এই 3টা দল নিশ্চিত করলাম। হ্যাঁ 3টা দলের 10টি খেলার শেষে ফলাফল নিম্নরূপ, তো সবাই 10টা করে ম্যাচ খেলছে, তো তাদের পারফরমেন্স হচ্ছে এরকম যে দল আর্জেন্টিনা জয় পেয়েছে 3টা, পরাজয় হয়েছে জয় পেয়েছে 6টা, পরাজয় হয়েছে 3টা, ড্র হয়েছে 1টা। আচ্ছা ব্রাজিল জয় হয়েছে 5টা, পরাজয় হয়েছে 3টা, ড্র হয়েছে আবার 2টা, বুঝে গেছে। পর্তুগাল তারা জয় পেয়েছে 4টা, পরাজয় হয়েছে 4টা, ড্র হয়েছে 2টা। এখন আবার বললো না যে ভাই আপনি আর্জেন্টিনা ফ্যান থেকে মানে আর্জেন্টিনা 6টা জিতেছেন, না ওই তোমাদের যাদের এরকম সমস্যা আছে, তোমাদের দেখো আমি এরপরে হচ্ছে একবার পর্তুগালকে জিতেছি, হ্যাঁ অন্য একটাতে হচ্ছে আমি ব্রাজিলকে জিতেছি, বুঝতে পারছো, তো এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। তো আর এখন তো আমরা অঙ্ক শিখতেছি, তো এখানে ওরকম বিরোধিতা করারও কিছু নেই, আমরা জাস্ট অঙ্কটা করা শিখি। তো এখানে কি বলা হচ্ছে, প্রত্যেকের জয় পরাজয় ড্র লেখা আছে, এখন লিখে দিচ্ছে প্রত্যেক খেলায় জয় পরাজয় এবং জয়ের জন্য অর্জিত পয়েন্ট, দেখো জিতলে তুমি পাবা 3 পয়েন্ট, হারলে পাবা 0 পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে জয় আর এটা পরাজয়, আর তুমি যদি ড্র করো তাহলে তুমি পাবা 1 পয়েন্ট। ওকে, এই হচ্ছে কাহিনী। এখন দল তিনটির প্রাপ্ত পয়েন্ট ম্যাট্রিক্সের সাহায্যে নির্ণয় করো। সাপোজ তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে আচ্ছা আর্জেন্টিনার পয়েন্ট কত, তো তুমি তো এইভাবে চিন্তা করবা, ভাইয়া এই যে দেখেন আর্জেন্টিনা 3 ম্যাচ খেলছে, জিতছে 10 ম্যাচে 3টা জিতছে, তাহলে 10 ম্যাচে 6টা জিতছে, প্রত্যেকটার জন্য 3 পয়েন্ট, তাহলে অলরেডি পয়েন্ট হয়ে গেছে ভাইয়া 3 6 18। পরাজয়
পরাজয়ের জন্য কোনো পয়েন্ট নাই, তো কোনো পয়েন্ট পাই নাই, তো তিনটার জন্য 3 × 0 বাদ, তাই না? 3 × 0 বাদ। আর এটা একটা ড্র হয়েছে, একটার জন্য 1 পয়েন্ট পাবে, +1, এই যে 19। তুমি এটা একটা মুখে মুখে করতে পারছো, তাই না? একইভাবে তুমি ব্রাজিল পর্তুগালেরটা বের করতে পারবা, বাট তোমাকে এটা ম্যাট্রিক্সের সাহায্যে করতে হবে কিভাবে, সেটাই এখন দেখবো। তো যাই হোক, কখনো যদি এরকম জিনিসটা হয় তুমি খেয়াল করবা, এটা একটা বক্সের মাধ্যমেও থাকতে পারে। এই সিরিয়ালটা খেয়াল করবা যে বক্সের মধ্যে যে এরকম দেখো, এগুলোকে কলামের মতন চিন্তা করবা, ঠিক আছে? এইটা প্যাটার্নটা ঠিক রাখছে কিনা, যে জয় পরাজয় ড্র, আর পয়েন্ট গুলো দেখো জয় পরাজয় ড্র, এই সিরিয়ালটা ঠিক রাখছে কিনা। এটা কিন্তু আবার এলোমেলো করলে স্টুডেন্টরা কিন্তু খেয়াল করে না, অঙ্ক ভুল করে। কি করতে হবে এটা সমাধান করার জন্য? কিছুই না, এই যে ম্যাট্রিক্স গঠন করব আমরা, এই যে জয় পরাজয় আর ড্রয়ের এই ভ্যালুগুলার, এই যে এগুলোকে কলাম কলাম ধরে আমরা একটা ম্যাট্রিক্স গঠন করব, ঠিক আছে? কিরকম দেখো, এখানে দেখো 6 5 4, 6 5 4, এই যে প্রত্যেকটা দলের জয় কয়টা করে জয় পেয়েছে সেটা, প্রত্যেকটা দল কয়টা করে পরাজয় হচ্ছে সেটা আমি এভাবে কলাম আকারে লিখবো, 3 3 4, এই যে 3 3 4। প্রত্যেকটা দল যারা ড্র করতেছে কয়টা করে সেটা আমি লিখবো 1 2 2, 1 2 2। ওকে, তো এটা হচ্ছে জয় পরাজয় ড্র, সিরিয়ালটা বারবার বলছি মাথায় রাখতে, জয় পরাজয় ড্র। এটার সাথে তুমি এখন এই যে এই রেজাল্ট গুলার ফলাফল কত, যেমন জিতলে কত 3, পরাজয় কত 0, ড্রতে কত 1, 3 0 1, জয় পরাজয় ড্র, এইটা নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স গঠন করব, বাট কলাম আকারে, জয় পরাজয় ড্র, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটা তুমি জাস্ট গুণ করে দেখো, এই ম্যাট্রিক্সটাকে তুমি জাস্ট একটু গুণ করে দেখো, অর্থাৎ তোমার কাছে এখানে যে ভ্যালুগুলো থাকবে সেটা নিয়ে একটা ম্যাট্রিক্স বানাবা, ঠিক আছে? এইখানে যেটা থাকবে সেটাকে ধরেই তুমি একটা ম্যাট্রিক্স বানাবা। আর এই যে জয় পরাজয় ড্রয়ের ভ্যালু, যেমন জয়ের জন্য 3, পরাজয়ের জন্য 0, ড্রয়ের জন্য 1, তাদেরকে নিয়ে একটা ম্যাট্রিক্স বানিয়ে দিবা, বাট এইভাবে, ঠিক আছে? এরকম এক কলাম বিশিষ্ট একটা ম্যাট্রিক্স। ওকে, এখন একটু গুণ করে দেখো। আচ্ছা, ম্যাট্রিক্সের গুণ আমরা কিভাবে করি দেখো, এইটার কলাম সংখ্যা দেখতে হবে, তাই না? এটার কলাম কয়টা 3টা, আর এটা সারি সংখ্যা দেখতে হবে। প্রথমটার কলাম আর দ্বিতীয়টা সারি যদি সেম হয়ে যায় তাহলে তো ম্যাট্রিক্স গুণ করা যায়। এখানে কিন্তু সেম, এখানে হচ্ছে কলাম হচ্ছে দেখো 3টা, সারি হচ্ছে 3টা, তো গুণ করা যাবে। আবার আরেকটা জিনিস চেক করে দেখো, এটার আকার হচ্ছে 3/3 আর এটার আকার হচ্ছে কত 3/1। তো আমরা এটা যদি কেটে ফেলি তাহলে এখানে 3/1 বিশিষ্ট আমরা একটা ম্যাট্রিক্স পাবো। আমরা যে ম্যাট্রিক্সটা পাবো তার হচ্ছে 3টা সারি, কলাম হবে একটা। ওকে, দেখি তো গুণ করে দেখি, এই যে এইটাকে এখন আমরা এটার উপর ফেলবো, তাহলে দেখো 3 6 18, তারপর কি হবে 3 আর 0 যোগ হয়ে কত হবে 0, এরপর 1 আর 1 যোগ হয়ে কত হবে 1। যেহেতু আর কোনো কলাম নাই তাহলে আমি আর এদিকে আগাবো না। এখন আমি দ্বিতীয় সারি ধরলাম, দ্বিতীয় সারিকে এখন এটার উপর ফেলবো, তাহলে সেই হিসেবে 3 5 15 আমার আরো এদিকে আছে। তারপর 3 আর 0 মিলে 0। ওকে, তারপর 2 আর 1 মিলে কত 2। নেক্সট হচ্ছে এখন 3 নম্বর সারিকে ধরে এখন এটা উপর ফেলবো, তাহলে 3 4 12, 4 0 0, 2 1 2, ঠিক আছে? ওকে, এই যে গুণফলে আমরা যেটা পাচ্ছি দেখো, 18 1 মিলে কত 19, 15 আর 2 মিলে কত 17, 12 আর 2 মিলে কত বলতো 14। এই যে এইটাই হচ্ছে তাদের প্রাপ্ত কি বলতো পয়েন্ট, এই যে প্রাপ্ত পয়েন্ট। প্রথম দল কে ছিল আর্জেন্টিনা, তাই না? এই প্রথমটাই হচ্ছে দেখো আর্জেন্টিনার পয়েন্ট। দেখো আমি কিন্তু রাফ হিসেবে দেখেছিলাম আর্জেন্টিনার পয়েন্ট 19 হবে, কিন্তু দেখো ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু এটা 19 আসছে। দেখো এই যে দেখো ব্রাজিলের পয়েন্ট কত হবে, 2 নম্বরের ব্রাজিল না, এই দেখো ব্রাজিলের পয়েন্ট হবে হচ্ছে দেখো 17, আর পর্তুগালের পয়েন্ট হবে হচ্ছে গিয়ে 14। তুমি একটু এটাকে এভাবে লিখতে পারো, এখানে আর্জেন্টিনা আগে না, ওকে, তো লিখবা আর্জেন্টিনা। বানান কি ঠিক লিখছি? যাই হোক, সাপোর্ট করতেছি, বানান পারতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, সবগুলো প্লেয়ারের নাম কিন্তু আমি জানি, ঠিক আছে? বিশ্বকাপের আগে মুখস্থ করে রাখছি। আর্জেন্টিনা, ওকে, তারপর হচ্ছে কি ব্রাজিল, পরেরটা কে ছিল পর্তুগাল, সিরিয়াল হারাবা না, ঠিক আছে? পর্তুগাল। তাহলে এদের ফলাফল নিয়ে যে ম্যাট্রিক্সটা গঠিত হবে প্রাপ্ত পয়েন্টে, সেটা হচ্ছে এরকম 19 17 14। তাহলে এটা হচ্ছে আর্জেন্টিনার পয়েন্ট, ঠিক আছে? আর্জেন্টিনার পয়েন্ট 19, ঠিক আছে? একইভাবে হচ্ছে ব্রাজিলের পয়েন্ট, সেটা হচ্ছে 17, আর হচ্ছে কি পর্তুগালের পয়েন্ট, সেটা হচ্ছে কি 14। সিম্পল।
এই জিনিসটা তাহলে হচ্ছে তোমরা কি পরীক্ষা আসলে সহজভাবে করে ফেলতে পারবে না? সহজ, জাস্ট এটা নিয়ে একটা ম্যাট্রিক্স করবা, আর ওদের যে ভ্যালু, যে এই জয় পরাজয় ড্র, এই ভ্যালুটা কত সেটা নিয়ে এরকম এক কলাম বিশিষ্ট একটা ম্যাট্রিক্স করে জাস্ট গুণ করলেই তুমি রেজাল্ট পেয়ে যাবে। ঠিক আছে, জাস্ট গুণ করলে আমরা রেজাল্টটা পেয়ে যাবো। দেখো দুইটা ম্যাট্রিক্স গুণ করে যা পাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রথম দল ছিল আর্জেন্টিনা, দ্বিতীয় ব্রাজিল, পরে পর্তুগাল। ঠিক আছে, এই একই কনসেপ্টটা দেখি তোমাদেরকে, এটা আমি হোমওয়ার্ক দেবো। এখানে আগে হচ্ছে দেখো ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, তুমি সিরিয়ালটা ভাবে আসবে, তাই না? ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল। দেখো জয় পরাজয় ড্র, এই যে পয়েন্ট গুলো দেওয়া আছে, জয়ের জন্য কত, পরাজয়ের জন্য কত, ড্রয়ের জন্য কত। এখন প্রাপ্ত পয়েন্ট বের করতে হবে। তো তাহলে তোমার সিম্পল কাজ হবে এই যে 811 622 622 আর 901 901। ওকে, এই ম্যাট্রিক্সটার সাথে এই যে এই 301 গুণ করে একটা ম্যাট্রিক্স পাবা। হ্যাঁ, এই যে এখানে কিছু পাবা, এখানে কিছু পাবা, এখানে কিছু পাবা। ভাই বোনা যাবে 00 লিখছি, মানে বলছি সামথিং সামথিং কিছু পাবা। এইটাই হচ্ছে কি ব্রাজিলের পয়েন্ট, আর্জেন্টিনার পয়েন্ট, পর্তুগালের পয়েন্ট। এই হচ্ছে কনসেপ্ট। একটু খালি হোমওয়ার্ক করে দেখাবা স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপে। আশা করি তোমরা করে দেখাইতে পারবা। ওকে, তো এখন দেখো আমরা আজকে কি শুরু করবো আবার, বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স পার্ট 2। এই জিনিসটা মনে পড়ে একদম ম্যাট্রিক্সের প্রথম লেকচারে, আজকে তো মাত্র 3 নম্বর লেকচার, প্রথম লেকচারে এখানে আলোচনা করছিলাম যে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স। ওইখানে আমি কিন্তু পার্ট 1-এ বলছিলাম যে আমার এখন যেই কয়টা লাগবে ঠিক সেই কয়টা আমি আলোচনা করব। আরো বেশ কিছু ম্যাট্রিক্সের সংজ্ঞা আমাকে শিখতে হবে, সেগুলো আমি তোমাদেরকে ম্যাট্রিক্সের মেন কনসেপ্টটা শেখানোর পরে শেখাবো। তার মানে আমার সেই কথা অনুসারে তোমরা আসলে ম্যাট্রিক্সের মেন কনসেপ্ট শিখে ফেলছো। বিশ্বাস করো, তোমাদের 1.1, তোমাদের ম্যাট্রিক্স যেটা প্রথম পার্ট 1.1-এর সবগুলো ম্যাথই দেখবো তোমরা এখন পারবা। হালকা কিছু জায়গায় আটকে যাবা, যেটার জন্য এই সংজ্ঞাগুলো এখন শিখতে হবে। আর এখন অনেকগুলা সংজ্ঞার আমি লিস্ট বলবো, এগুলো ভাই পরীক্ষার আগে বারবার একটু রিভাইজ দিয়ে যাবা। পরীক্ষার আগে তুমি যদি রিভাইজ দিয়ে যাও, দেখবা পরীক্ষার সময় তোমার কোনো কনসেপ্টে ঝামেলা হবে না। আর নর্মাল যে বেসিক কাজ ম্যাট্রিক্সের যোগ করা, বিয়োগ করা, গুণ করা, এগুলো ভাই কেউ ভুলে না। ইন্টার লাইফে কেউ জীবনেও এই জিনিসগুলো ভুলে যায় না। ভুলে গেলে একটু রিভাইজ দিয়ে দিবা, সমস্যা নেই। আর এখন যেগুলো আলোচনা করব, এখন বেশ কয়টা সঙ্গে আলোচনা করব। তো এগুলো আমি শুরুতে কেন আলোচনা করি নাই, কারণ শুরুতে আলোচনা করলে অনেকগুলো লিস্ট তো ভাবতা যে ম্যাথ মনে হয় খালি মুখস্থরই, বাট না, মুখস্থ না। এখন তোমাদের কাছে জিনিসগুলো ইজি হবে। যেমন দেখো আমরা বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স পার্ট 2-এ আজকে শুরুতেই দেখবো কি জানো, আজকে শুরুতেই দেখবো হচ্ছে কি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, যেমন এটা আমি ছোটবেলায় মনে রাখতাম। এই যে ম্যাট্রিক্স গুলোর দিকে তাকাও, এই ম্যাট্রিক্স গুলা এই ঊর্ধ্ব ত্রিভুজ অথবা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব বা নিম্ন যাই বলুক, এইগুলা হইতে হবে ফার্স্ট অফ অল বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। ফার্স্ট অফ অল কি হইতে হবে, বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। ওকে, দেন বর্গ ম্যাট্রিক্সের পরে তুমি এর কর্ণর দিকে তাকাবা। কিসের দিকে তাকাবা, কর্ণ, প্রধান কর্ণ যেটা আর কি। তো এই দেখো প্রধান কর্ণ হচ্ছে এইটা, জানি যে প্রত্যেকটার প্রধান কর্ণের দিকে তাকাও, প্রত্যেকটার প্রধান কর্ণের দিকে তাকাও। ওকে, এখন প্রধান কর্ণের মানে এই এই পাশটা ধরবা উপরের, আর এই পাশটাকে ধরবা নিচের পাশ। এটা উপরের পাশ, এটা নিচের পাশ, এটা উপরের পাশ, এটা নিচের পাশ, এটা উপরের, এটা নিচের। যদি এমন হয় যে এই প্রধান কর্ণের নিচের গুলা, মানে প্রধান কর্ণের নিচের গুলা বলতে দেখো এখন খালি এগুলা এগুলা এগুলা, এই তিনটাই যদি জিরো হয়ে যায়, হ্যাঁ এই তিনটাই কি হয়ে যায়, জিরো, এই তিনটাই জিরো, এই তিনটাই জিরো, তাহলে তুমি এটাকে বলবা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কারণ দেখো এই ভুক্তিগুলো তো নাই, তাহলে আছে কোন ভুক্তিগুলো আছে, তোমার এই ভুক্তিগুলা। তো দেখো যে একটা ঊর্ধ্ব ত্রিভুজের মতন একটা কনসেপ্ট আসছে, তো এই জন্য এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখানে হচ্ছে দেখো, হ্যাঁ এখানে জিরো আসছে, বাট দেখো বাকি সব তো জিরো নিচের, তো এটা নিয়ে আমরা এরকম একটা ত্রিভুজের মতন কনসেপ্ট বানাইতে পারবো। হ্যাঁ এটা একটু পর পল্টি হবে, এটা একই টাইমে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আবার নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। বাট আপাতত ঊর্ধ্ব ত্রিভুজের কনসেপ্ট অনুসারে আমি চিন্তা করতে পারি এইটা এটা তো জিরো, তাহলে এইটা নিয়ে আমি তাহলে একটা ত্রিভুজ গঠন করতে পারি। আমি মাত্র বলছি ভাইয়া এটা উপরে কেন, এটা নিচ দিয়েও বানানো সম্ভব ত্রিভুজটা, একটু পরে পল্টি হবে। এটা একই সাথে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, একই সাথে নিম্ন ত্রিভুজাকারও ম্যাট্রিক্স। বাট আগে সংজ্ঞাটা বুঝো যে আমার কাছে যদি কোনো বর্গ ম্যাট্রিক্স থাকে, তার প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো যদি শূন্য হয়, তাহলে সেটাকে বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। অর্থাৎ বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য। সেটি
ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কথাটা কি ক্লিয়ার বলো তো? আশা করি তোমরা বুঝতে পারছো। যেমন এখানে প্রত্যেকটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ওকে, তাহলে এখন আমাকে বলো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি হবে? ওই যে আগের মতন বর্গ ম্যাট্রিক্স হতে হবে, আর প্রধান কোণের দিকে তাকাবা। আর প্রধান কোণের দিকে তুমি একটু দেখাও, আমি যদি কাটি, খেয়াল করে দেখবা প্রধান কোণের এবার উপরের যে ভুক্তিগুলো আছে দেখো, এই যে এটাগুলো তো প্রধান কোণ, এর উপরের ভুক্তিগুলো দেখো 0 0। ঠিক আছে, দেখো এই যে প্রধান কোণের উপরের ভুক্তিগুলো দেখো 0 0। এই দেখো প্রধান কোণের উপরের ভুক্তিগুলো দেখো 0 0। তার মানে দেখো এগুলো নিচে একটা ত্রিভুজ বানানো যাচ্ছে। কেন? নিচে একটা ত্রিভুজ বানানো যাচ্ছে, সেই হিসেবে এগুলা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর এটা তো ভাইয়া বলছিলাম পোল্ট্রি বাস, তুমি এটা দেখো প্রধান কোণের দিক কাটো, উপরের গুলাও 0, নিচের গুলাও 0। তো যখন তুমি সংজ্ঞা বলবা, যদি তুমি এটাকে নিম্ন ত্রিভুজাকার ধরে নাও, নিম্ন ত্রিভুজাকার ধরে নাও, তাহলে বলবা যে ভাইয়া উপরের দিকের ভুক্তিগুলো শূন্য, প্রধান কোণের উপরের ভুক্তিগুলো শূন্য। আবার তুমি যদি ঊর্ধ্ব ত্রিভুজাকার ধরে নাও, তখন আবার সংজ্ঞা বলবা যে প্রধান কোণের নিচের ভুক্তিগুলো শূন্য। তো এটাই বললাম যে এইটা যে সব যদি 0 0 মানে শূন্য ম্যাট্রিক্স, দুইটাই ঊর্ধ্ব নিম্ন দুই রকমেরই ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে এখন সংজ্ঞা কিভাবে লিখবা? সংজ্ঞা তাহলে হবে হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের, হ্যাঁ বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের কি হবে দেখো তো, এই যে এগুলো কি নিম্ন ত্রিভুজাকার, মানে এদিকে ত্রিভুজ গঠন করা যাচ্ছে, তার মানে উপরের ভুক্তিগুলো শূন্য। প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো শূন্য হলে তা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, তা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আচ্ছা, এই দুইটা কেসেই আমরা একটু দেখি একটু অন্যভাবে বলতে পারি কিনা, যে আমরা বলছি যে ভুক্তিগুলো শূন্য হবে, তাই না? ওকে, তার মানে দেখো এ আই জে আমরা 0 বলতেছি, বাট কখন? খেয়াল করো, আমরা যেমন দেখো এখানে আমি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আসছে, যেমন তার মানে এইটা 0 হবে, এটা 0। এটা দেখো তো 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম 2 1। এই দেখো 3 নাম্বার সারির 1 নাম্বার কলাম 3 1। এটা দেখো এটা 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম। তার মানে দেখো যারাই 0 হচ্ছে, এই দেখো যারাই 0 হচ্ছে তাদের আই এর মধ্যে সম্পর্ক কি জানো? আই এর মানটা বড়, আই গ্রেটার দেন জে। এইটা হচ্ছে দেখো সাংকেতিক ভাবে আমরা বলি এইটা হচ্ছে দেখো একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। বুঝছো? আমি মুখস্থ রাখি না কিন্তু, জাস্ট বলছি যে ভুক্তিগুলো শূন্য। ওকে, এ আই এর মান 0, আমরা জানি তো এই যে ভুক্তিকে তো এইভাবে প্রকাশ করা হয় এ আই জে, সারি আর কলম দিয়ে, তাই না? এটা 0 হবে কখন? যখন সারির মানটা কলমের চেয়ে বড়। খেয়াল করে দেখো, তুমি যদি এইটাকে পিক করে দেখো, দেখো এই যে সি কিন্তু এই শর্তের মধ্যে পড়ে না। দেখো আমি বলছি যে এইটা 0 হবে যখন আই এর মান জে চেয়ে বড়। দেখো তো সি দেখো 3 নাম্বার 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, সারি 1 কলাম 3, মানে আই এর মান ছোট জে এর মান বড়। দেখছো এখানে কিন্তু আমি বলছি যে না না না, আই এর মান বড় হইতে হবে, জে এর মান ছোট হতে হবে। আর তখন যদি এটা 0 হয় তখন এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। সেম কনসেপ্ট। দেখো এখানে আমি বলছি কি ভুক্তিগুলো শূন্য হবে, তার মানে আমি বলতেছি এ আই জে ইজ ইকুয়াল টু 0। বাট কখন? কারা কারা 0? দেখো এরা 0। দেখো তো এটা 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, যে 1 আর 2 নাম্বার কলাম, মানে আই এর মান ছোট জে এর মান বড়। যেখানে আই এর মান ছোট জে এর মান বড়, আই এর মান ছোট, এই যে এইটা হলে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটা হচ্ছে বাংলা বিবৃতি, আর ওইটার গাণিতিক বিবৃতি হচ্ছে এইটা। আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। এইটা ভাইয়া খুবই সহজ, আর মাথায় রাখবা এটা দিয়েও কিন্তু অঙ্ক আমাদের আসে। প্রতিসম ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স কি? ওকে, প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে তোমার কাছে একটা ম্যাট্রিক্স থাকবে, তুমি ওই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করবা, ট্রান্সপোজ করার পরও তুমি আসলে ওই একই ম্যাট্রিক্সই পাবা। অর্থাৎ কলামকে সারি বানায় তুমি যে ম্যাট্রিক্সটা গঠিত করলা সেটা তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বাট তুমি দেখলা আইলা জাদু ম্যাট্রিক্স তোমার চেঞ্জ হয় না, একই ম্যাট্রিক্স আসছে। ট্রান্সপোজ করার পরে একই ম্যাট্রিক্স তুমি যদি পাও তাহলে সেটাকে বলবো প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এটা তো গাণিতিক রূপ লিখলাম যে এ টি এটা ইকুয়ালস টু এই হবে, এটাকে আমরা বলবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে সংজ্ঞা হিসেবে আমরা কি লিখতে পারবো? সংজ্ঞা হিসেবে আমরা লিখতে পারবো যে কোন ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে একই ম্যাট্রিক্স পাওয়া গেলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলবো। কোন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স
হ্যাঁ, ওই ম্যাট্রিক্সই হলে তা প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এই যে এটা। তো দেখি এখানে একটা এক্সাম্পল লেখা আছে, এইটা 1 2 5 2 3 7 5 7 4। দেখি তো এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ কিনা। দেখো এটার জন্য আমরা একটা যাচাই করি, এটা মুখস্থ রাখেন, এটা উদাহরণ, এটা জাস্ট একটা উদাহরণ। ঠিক আছে, ওকে। তো আমরা একটু এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ মানে কি ভাই, কলমকে সারি অথবা সারিকে কলম বানাবো, দুইটা যে কোনো একটা কাজ করব। তো আমি যে এই সারিটাকে এখানে কলম আকারে লিখবো 1 2 5। এই যে সারিটা 2 3 7 2 3 7, এই যে 5 7 5 4 5 7 4। ওকে, একটু তাকায় দেখো, ট্রান্সপোজ করে তুমি এইটাই পাইছো। দেখো 1 2 5 1 2 5 2 3 7 2 3 7 5 7 4 5 7 4, একই জিনিস পাইছো। তার মানে আমরা বলবো যে সুতরাং এ একটি প্রতিসম ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স। ভাই এটা দিয়ে কিন্তু তোমার এমসিকিউ প্রশ্ন বলো আর সংজ্ঞায় আসে, ক নাম্বার জ্ঞানমূলকে। ঠিক আছে, আর এগুলো দিয়ে এমসিকিউ প্রশ্নগুলো কিন্তু এসে থাকে। ক্লিয়ার? ওকে, কিরকম এমসিকিউ আসে সামনেই করাবো আমরা আস্তে ধীরে, পুরো চ্যাপ্টার শেষে তোমাদের এমসিকিউ ক্লাস তো আমি করাবো। এটা দেখো বিপ্রতিসম ম্যাট্রিক্স, আগেটা ছিল প্রতিসম ম্যাট্রিক্স আর এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা কি? এটা হচ্ছে ভাইয়া তোমার কাছে যে ম্যাট্রিক্স থাকবে তুমি এটাকে ট্রান্সপোজ করবা। আগেবার তুমি হুবহু সেই ম্যাট্রিক্সটা পাইছো, বাট এবার তুমি পাবা নেগেটিভ চিহ্ন বিশিষ্ট, ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট পাবা, মানে ট্রান্সপোজ করার পর আগের ম্যাট্রিক্সের মাইনাস সহ পাবা। তাহলে সেটাকে বলা হবে বিপ্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ কোন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সের ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট ম্যাট্রিক্স হলে, হ্যাঁ ওই ম্যাট্রিক্সের মানে যাকে তুমি ট্রান্সপোজ করলা একে, তাই না, ওই ম্যাট্রিক্সের বিপরীত চিহ্ন বিশিষ্ট ম্যাট্রিক্স হলে তাকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলে। ক্লিয়ার? ওকে, যেমন এখানে খেয়াল করো, এই ম্যাট্রিক্সটাকে আমরা একটু ট্রান্সপোজ, এখানে একটা লাইন লেখা আছে এটার দিকে পড়ে তাকাও। এই ম্যাট্রিক্সটাকে আমরা একটু ট্রান্সপোজ করি। ট্রান্সপোজ করলে কি হবে দেখো, এই যে এই সারিগুলোকে কলাম আকারে লিখবো 0 -2 -3, 2 0 4 কে তাহলে লিখবো 2 0 4, এই 3 4 3 -4 0। ওকে, লিখলাম। দেখো আগেরটার সাথে কিন্তু মিলে নাই, কারণ দেখো 0 0 এখানে -2, এখানে আসছে +2, -3 এখানে আসছে +3। আবার দেখো এখানে 2 এখানে আসছে -2, এখানে 0 এখানে 0, +4 এখানে আসছে ভাই -4, মানে চিহ্ন অলওয়েজ উল্টা আসছে। 3 এখানে আসছে -3, -4 এখানে আসছে উল্টা চিহ্ন +4, এটা 0 এটা তো 0, ভুক্তি সেম বাট চিহ্নগুলো নেগেটিভ আসছে। তার মানে আমরা এখানে কি করতে পারি বলতো, আমরা মাইনাসটাকে বাইরে নিয়ে আসতে পারি, মানে -1 কমন নিচ্ছি আর কি। ম্যাট্রিক্স আমরা জানি তো গুণ করলে কি সবার সাথে প্রত্যেকটার সাথে গুণ হয়, তাই না, ওর সাথে গুণ ওর সাথে গুণ ওর সাথে দেন ওর সাথে দেন ওর সাথে দেন ওর সাথে। ঠিক একেবারে যখন কমন নেব প্রত্যেকটা জায়গা থেকে কমন আসবে। যেমন আমি মাইনাস কমন নিলাম, ওকে, তো মাইনাস কমন নিলে তাহলে 0 তো 0ই লিখবো, বাট 2 কে কি লিখবো -2, 3 কে কি লিখবো -3, -2 কে লিখবো শুধু 2, 0 কে তো 0ই, -4 কে লিখবো শুধু 4, -3 কে লিখবো 3, এটাকে লিখবো -4, এটাকে তো লিখবো 0, জাস্ট মাইনাসটাকে কমন নিচ্ছি। এখন দেখো তো এইটা আর আগের ম্যাট্রিক্স সেম, তার মানে আমরা দেখতে পারি মাইনাসে, এই যে যখন দেখবা ট্রান্সপোজ করার পরে আগের ম্যাট্রিক্সে জাস্ট নেগেটিভ চিহ্ন বিশিষ্ট চলে আসছে, তাহলে সেটাকে বলা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। আর বিপ্রতিসম ম্যাট্রিক্সে একটা কথা মাথায় রাখবা, এইটা এমসিকিউ হেল্প করবে, অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক হেল্প করে। টুকটাক কিছু বেসিক রিলেটেড এমসিকিউ দেওয়া থাকে যে প্রধান কর্ণের কি হবে যেন ভুক্তিগুলা সবাই 0 হয়। বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলা কি হবে, যে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণের ভুক্তিগুলা সর্বদা 0 হবেই, নাহলে কিন্তু হবে না, মিলাইতে পারবা না এরকম ভাবে। ঠিক আছে, তুমি যত ম্যাট্রিক্স চিন্তা করো মিলাইতে পারবা না। ওকে, এরপর নেক্সটে দেখো সমঘাতী ম্যাট্রিক্স। নেক্সটে কি
সমঘাতী ম্যাট্রিক্স। এখানে দুইটা, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। ঠিক আছে, একটু সেপারেট করে দেখাচ্ছি, খেয়াল করে দেখো। আচ্ছা, আর আমি একটু এগুলার গাণিতিক সমস্যাগুলো, মানে গাণিতিক রূপটা, এটা তো বাংলা বিবৃতি দিছি। গাণিতিক বিবৃতি কি, যে প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রান্সপোজ করলে একই ম্যাট্রিক্স পাবো, তাই না? তার মানে এখানে এমন হবে এ আই জে, হ্যাঁ, আর ট্রান্সপোজ করার পরে কি হয়ে যাবে বলতো? ট্রান্সপোজ করার পরে আমরা জানি যে এটা কি হয়ে যাবে বলতো, জে আই। প্রত্যেকটা ভুক্তি দেখো যে সারি কলাম কি হয়ে যায়, চেঞ্জ হয়ে গেছে, তাই না? ট্রান্সপোজ করা মানে কি, সারি কলাম, কলাম সারি হয়ে গেছে। এই যে তোমার এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স এইটা, বাট দেখো সেম টু সেম তুমি পাবা, সেম সেম ট্রান্সপোজ, আর এই আগের ম্যাট্রিক্স সেম সেম পাবা। আর বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে, এই যে এ আই জে ট্রান্সপোজ করা মানে এ জে আই হয়ে গেছে, বাট আবার একটা মাইনাস পাবা। ঠিক আছে, আমরা এই জিনিসটা এভাবে লিখে রাখি। আর এখন দেখো সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, সমঘাতী, সমঘাতী বলতে তুমি যে জিনিসটা বুঝবা, তোমার কাছে যদি কোনো একটা ম্যাট্রিক্স থাকে, সেই ম্যাট্রিক্সের তুমি যখন গুণ করবা ওকে দ্বারাই, ওই ম্যাট্রিক্সকে দিয়েই তুমি যখন গুণ করবা, গুণ করে তুমি ওইটাকেই পাবা, গুণ করে তুমি কি পাবা, ওইটাকেই পাবা। এমন হলে, হ্যাঁ, এই যে কোনো ম্যাট্রিক্সে যার সাথে তুমি ওকেই গুণ করলে ওকেই পাচ্ছ, তা সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, সমঘাতী ম্যাট্রিক্স। এইটা কাজটা তোমরা নিজেরা চেক করবা। এই যে দেখো একটা অভেদ ম্যাট্রিক্স দিচ্ছি, আমরা জানি ওয়ান, ওয়ানের উপর তুমি যতই 1 × 1 করো 1ই পাবা। ম্যাট্রিক্সের বিবেচনাও এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, দেখো যে 1 0 0 0 1 0 0 0 1, আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে তুমি যদি আবার আই গুণ করো তুমি ওইটাই পাবা, তাই না? ওয়ানের বিবেচনায় যেমন 1 হয়, ম্যাট্রিক্সের বিবেচনায় এই আইডেন্টিটি ম্যাট্রিক্স যেহেতু 1-এর মতন রোল প্লে করতেছে, তুমি এটার সাথে আবার ওকেই গুণ করলে ওকেই পাবা। তো সেই হিসাবে আর কি, এই যে দেখো এ এ এর পরিচয় দিচ্ছে এইটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ হয় আইডেন্টিটি ম্যাট্রিক্সে তুমি পাবা। তুমি নিজেরা গুণ করতে পারো, তুমি এটার সাথে আবার এটা গুণ করতে পারো, এটা তোমরা চেক করো, চেক করো এই গুণটা করে। এই গুণটা চেক করে দেখো, এইটাই পাবা। আর অভেদঘাতী ম্যাট্রিক্স মানে কি? অভেদঘাতী এইটা হচ্ছে তোমার কাছে কোন একটা ম্যাট্রিক্স থাকবে, আর তুমি এখন ওই ম্যাট্রিক্সের গুণ করতে যাবা, গুণ করতে যে তুমি পেয়ে যাবা আই। তখন যদি এটা হয়, যদি এইটা ফলো করে, এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্স গুণ করবা, যদি এই পাও তাহলে সমঘাতী, আর যদি আই পেয়ে যাও তাহলে সেটা হয়ে যাবে অভেদঘাতী। ঠিক আছে, তা অভেদঘাতী ম্যাট্রিক্স। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা তোমরা ট্রাই করে দেখো। দেখো এখানে একটা एग्जांपल দাও, এটা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স, কারণ কি তুমি ওর সাথে এই যে 4 3 -5 -4 ওর সাথে ওকেই গুণ করো, গুণ করা তো পারো এখন, তাই না? গুণ করা তো পারো, গুণ করো, গুণ করে দেখবা তুমি এটা পাবা। এই যে এখন কি বুঝতেছো আমি এই সময়গুলো কেন আগে শিখাই নাই? কারণ দেখো তোমরা আগে গুণ টুন করতে পারতা, লেকচার 1-এ কি তোমরা গুণ করা শিখছো? না, তোমরা কিন্তু লেকচার 1-এ গুণ করা শিখো না, এগুলো গুণ করা শিখছো পরে। এখন তুমি গুণ করে দেখো, আসলে গুণ করে দেখো এটা আসে কিনা, যদি আসে তাহলে এই যে এই ম্যাট্রিক্সটা এ কে তুমি বলবো অভেদঘাতী ম্যাট্রিক্স। বুঝা গেছে? এখন একটা ইম্পর্টেন্ট আলোচনা করবো, সেটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি জানো, তুমি এখন তোমার কাছে একটা ম্যাট্রিক্স থাকবে, এই ম্যাট্রিক্সের সাথে ওকেই গুণ করতে থাকবা, ওকেই গুণ করতে থাকবা, শুরুতেই পেয়ে যেতে পারো, নাও পেতে পারো, বাট গুণ করতে করতে ধরো একবার গুণ করছো কিছু হয় নাই, মানে কিছু একটা পাইছো, তারপর আরেকবার এই যে এটাকে তো এ স্কোয়ার লেখা যায়, এর সাথে আবার একটা এ গুণ করছো কিছু একটা পাবা, ওকে এটা তো এ কিউব লেখা যায়, এ কিউবের সাথে আবার এ গুণ করছো, এরকম করতে করতে একটা পর্যায়ে যে এ টু দি পাওয়ার এন, হ্যাঁ তুমি এ টু দি পাওয়ার এন পেয়ে গেছো জিরো। কি পেয়ে গেছো? জিরো, মানে শূন্য ম্যাট্রিক্স পেয়ে যাবে। তাহলে তাহলে যদি যদি এটা হয়, তাহলে তাহলে আমরা কি বলবো জানো? তাহলে হচ্ছে আমরা বলবো হচ্ছে এ
একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স। আমি একটু রিকল করি আগের গুলাতে। দেখো যখন থেকে আমি যে কি বলা যায়, এই যে এটা শুরু করলাম সমঘাতীতে ওর সাথে ওকে একবারই গুণ করবা, ওকেই পেয়ে যাবা। অভিঘাতী ওর সাথে ওকে একবারই গুণ করবা, আই পেয়ে যাবা। বাট শূন্যঘাতীর ক্ষেত্রে তোমাকে অনেকবার গুণ করতে হইতে পারে, 2 বার 3 বার 4 বার। এই জন্য লেখা আছে a টু দি পাওয়ার n হলে a হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। আর n কে, এই n কে, হ্যাঁ যে পাওয়ারের জন্য এটা হচ্ছে শূন্যঘাতীর সূচক বলা হবে। শূন্যঘাতীর কি বলা হবে? সূচক। যেমন গুণ আমি করবো না, তোমরা ট্রাই করে দেখবা। এই দেখো এ একটা ম্যাট্রিক্স, এটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। কেন? কারণ হচ্ছে দেখো ওর সাথে আমরা যখন ওকে একবারই গুণ করতে যাব, a ইন্টু a মানে a স্কোয়ার, তখনই 0 চলে আসছে। এই যে 0 আসলেই তাহলে এটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। আর এই 2 কে, এই যে 2, এই শূন্যঘাতী সূচক বলবা। পরেরটা দেখো এইটা b কে খেয়াল করে দেখো, একে তুমি 1 বার 2 বার 3 বার গুণ করতে যে তুমি কি পাবা? 0 পাবা, মানে 0 0 0 0 0 0 এরকম কিছু পাবা। শূন্য মানে শূন্য ম্যাট্রিক্স পাবা। তাহলে বি একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। আর কোন পাওয়ারের জন্য এটা আসছে? 3, এর জন্য 3 কে বলা হবে শূন্যঘাতী সূচক। ওকে, তো এই সংজ্ঞাগুলো কিন্তু আমাদের মাথায় রাখা লাগে। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন পরের ম্যাট্রিক্সটাতে যাই। এটা খুবই মজার একটা ম্যাট্রিক্স, পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বা পেরিওডিক ম্যাট্রিক্স। এটা ফিজিক্সে তোমার পর্যায়কাল কথাটা শুনছো না, যে বারবার রিপিট হবে। এই যে রিপিটের কথা থেকেই তোমরা বুঝতে পারবা যে কোন একটা ম্যাট্রিক্স যে থাকবে, তুমি এই ম্যাট্রিক্সে গুণ করতে থাকবা, ওকে দ্বারাই গুণ করতে থাকবা। হ্যাঁ, ওকে দ্বারা গুণ করলে মানে a স্কয়ার, অথবা a স্কয়ারের সাথে আবার a কে গুণ করলে তুমি পাবা a কিউব, a কিউবের সাথে আবার ওকেই গুণ করলে তুমি পাবা a টু দি পাওয়ার 4। ওকে, যাই হোক, এরকম গুণ করতে করতে কথার কথা তুমি পেয়ে গেছো a টু দি পাওয়ার 5 এর মান তুমি সেম টু সেম পেয়ে গেছো a। হ্যাঁ, a টু দি পাওয়ার 5 এর মান তুমি কি পেয়ে গেছো? সেম টু সেম, অর্থাৎ a। তখন এই 5টাকে আমরা একটু লিখবো 4 প্লাস 1 a। তাহলে এই যে এইটা হচ্ছে, যদি তুমি রিপিট পেয়ে যাও কয়েকবার গুণ করতে করতে, তাহলে তো সেটা হচ্ছে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। আর এই যে 4 কে বলা হবে পর্যায়কাল। বুঝছো? 4 কে কি বলা হবে? পর্যায়কাল। অর্থাৎ এই যে এখানে সংজ্ঞাটা লেখা আছে, কোন একটা বর্গ ম্যাট্রিক্স এর জন্য যদি এইটা হয় যে k প্লাস 1 মানে কোনো একটা পাওয়ারের কারণে তুমি সেম টু সেম ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছ। ধরো 5 এর জন্য পেয়েছো, তাহলে 4 কে বলা হবে তার পর্যায়কাল, আর এইটাকে তো বলা হবে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। ঠিক আছে, মানে আমরা এই জিনিসটা কিভাবে বলতেছি, তোমার কাছে a আছে, তুমি আরো 4 বার এর সাথে আরো 4টা a গুণ করো, তাহলে তুমি আবার a পাবা। টোটাল কিন্তু গুণ হয়ে গেছে 5টা, a তো আছে, আরো 4টা a গুণ করো, গুণ হয়ে গেল 5টা, তাহলে তুমি a পাবা। এজন্য পর্যায়কালের ক্ষেত্রে যে ধরো 5 এর জন্য যদি a আসে, তাহলে আমরা 1 কম ধরবো, 4 কে বলবো পর্যায়কাল। তাহলে গেস করো তো, যদি তোমার কাছে a টু দি পাওয়ার 9 যদি a হয়, তাহলে বলো তো আমরা পর্যায়কাল কত বলবো? আমরা পর্যায়কাল বলবো 8 কে। কেন? কারণ 9টাকে সবসময় এভাবে লিখবা, ওই যে আগে থেকে তো a ছিলই, তার সাথে আরো এক্সট্রা, তার মানে তখন আমরা এই জিনিসটাকে 9 কে তখন আমরা এই যেভাবে লিখবো 8 প্লাস 1। এই 8 কে বলা হবে পর্যায়কাল। ওকে, তো এটাই হচ্ছে তোমার পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। এই যে এটা ট্রাই করে দেখো, a নামে একটা ম্যাট্রিক্স আছে, তুমি একটু 3 বার গুণ করো এটাকে, 3 বার গুণ করতে যে দেখবা যে এটা সেম চলে আসে। বুঝছো? তাহলে এই যে এই 3 কি একটু এখানে লিখবা 2 প্লাস 1, তাহলে 2 হচ্ছে পর্যায়কাল। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। উপম্যাট্রিক্স, ভাই এটা বলা লাগবে না আমার, তোমরা 9 10 যারা পড়ে আসছো, তোমরা কি উপসেট বের করো নাই? কোন একটা সেট, উপসেট মানে কি, যতগুলা মানে তুমি সেট বানাইতে পারো, তোমার সেটের যে উপাদান থাকে, তুমি 2টা উপাদান নাও, একটা উপাদান নাও, সবগুলো উপাদান নাও, কোন উপাদানই নিও না, এভাবে উপসেট বানাইতে না। ঠিক একইভাবে উপম্যাট্রিক্স বা সাব ম্যাট্রিক্স কি হইতে পারে গেস করো। এই যে তোমার কাছে একটা ম্যাট্রিক্স থাকবে, হ্যাঁ, সারি কলম বিশিষ্ট থাকবে, বাট তুমি ইচ্ছা মতন সারি কলম বাদ দিয়ে দিবা। কোন সারি কোন কলম বাদ দিচ্ছ তুমি জানো, আমি জানি না। এরকম বাদ দিয়ে তুমি যতগুলো ম্যাট্রিক্স বানাইতে পারো, এই ম্যাট্রিক্স গুলাকে আমরা বলছি উপম্যাট্রিক্স। যেমন দেখো এখানে একটা ম্যাট্রিক্স আছে, আমার মন চাইলো যে আমি কি করব, যে আমি এইটা বাদ দিব, অর্থাৎ এই সারি আর এই কলাম বাদ দিব। তাহলে দেখো 1 2 4 5, এই দেখো 1 2 4 5। ওকে, আমার মন চাইছে যে না আমি এই সারিটাই লিখবো না, তাহলে 1 2 3 4 5 6, দেখো 1 2 3 4 5 6। ওকে, এখন দেখো আমার মন চাইছে প্রথম সারি আর এই কলাম বাদ দিয়ে লিখবো,
এটা 5 6 8 9 5 6 8 9 এইটা মানে তুমি এইখান থেকে কতগুলা তুমি ম্যাট্রিক্স বানাইতে পারো সারি কলাম বাদ দিয়ে, শুধু সারি বাদ দিতে পারো, শুধু কলাম বাদ দিতে পারো, উভয় বাদ দিয়ে দিতে পারো। আমি ধরো মন চাইছে না আমি জাস্ট একটা ভুক্তি নেবো, এই দেখো 5 5 একটা উপম্যাট্রিক্স, বুঝতে পারছো? আমার মনে হচ্ছে না শুধু 4 5 লিখবো, ওকে লেখো যে 4 5, বুঝছো? 4 5 তার মানে আমি এই সারি এই কলাম বাদ দিয়ে যে 4 5 পাবো। এরকম মানে যতগুলো ম্যাট্রিক্স তুমি এখান থেকে বানাইতে পারো প্রত্যেকটাকে বলা হবে প্রথমটার উপম্যাট্রিক্স বা সাব ম্যাট্রিক্স। এগুলো বুঝতে পারছো? আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো। যাই হোক, এখন হচ্ছে আমরা পরের সংখ্যাগুলো পড়ি। একটু মনটা খারাপ হয়ে গেল ক্লাসটা নিতে যে অন্য একটা ঘটনা শুনে। ওকে, আচ্ছা তো দেখো আমাদের আর অল্প কিছু সংখ্যা বাকি আছে। এই সংখ্যাগুলো আমি বলি, অনুবন্ধিত তো সহজ। এই লাস্টে কিছু আছে, এই হার্মিশিয়ান, হ্যাঁ, যে অর্থগোনাল ম্যাট্রিক্স, হার্মিশিয়ান, বি হার্মিশিয়ান, এটা দিয়েই তোমাদের একটা শেষ হবে। তো এগুলো না মাঝে মাঝে স্টুডেন্টরা ভুলে যায়। ওই লিস্টে আমি নিজেই ছিলাম, আমি ভুলে যেতাম এই সংখ্যাগুলা। পরীক্ষার আগে আমার বারবার চেক করা লাগতো। ঠিক আছে, এটা মোটেও কোনো খারাপ কিছু না, তোমরা একটু বারবার রিভাইজ দিয়ে নিবা। পরীক্ষা ধরো কালকে পরীক্ষা, আজকে সংখ্যাগুলো একটু রিভাইজ দিবা। ওকে, আচ্ছা এখন দেখো অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী কথাটার সাথে তোমরা প্রায় পরিচিত। তোমরা হচ্ছে যখন বীজগাণিতিক রাশি অধ্যায়টা পড়তে এসএসসি 26-এ জেনারেল ম্যাথে, তো ওই যে মনে আছে না, এর একটা মান দেওয়া থাকতো কথা কথা এরকম যে √6 + 5, হ্যাঁ, বা ধরো হচ্ছে এরকম √6 + √5, তখন এই যে 1/a বের করতা, পরে কি করতা বলো তো, এই যে উপর নিচে এটা বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে গুণ করতা, তাই না? ওকে, তো এখানেও কনসেপ্টটা কিছুটা এরকম আসবে, বাট এখানে আমাদের যে ভুক্তিগুলা, সেই ভুক্তিগুলা, এই ভুক্তিগুলো হবে জটিল সংখ্যা। কেমন? জটিল সংখ্যা। এখন জটিল সংখ্যা জিনিসটা কি, এটা তোমাদের একটা স্পেসিফিক চ্যাপ্টারই আছে জটিল সংখ্যা, সেকেন্ড পেপারের 3য় অধ্যায়। জটিল সংখ্যা হচ্ছে কি, কিছুটা দেখতে এরকম হবে a + bi, অর্থাৎ এই যে এরকম থাকবে দেখতে, অথবা 5 - 3i, এই যে ইমাজিনারি নাম্বার থাকবে সাথে। ঠিক আছে, এই যে এইটার অনুবন্ধী রাশি এইটা, অথবা এইটার অনুবন্ধী রাশি হচ্ছে এইটা। জাস্ট চিহ্নটা আগে, ইমাজিনারি নাম্বারের আগে চিহ্নটা চেঞ্জ করে দেওয়া লাগবে। ওকে, তো এই ফরম্যাটটাকে বলা হয় জটিল সংখ্যা, যেখানে বাস্তব অংশ থাকে, কাল্পনিক অংশ থাকে, মিলে আর কি এটা থাকে। আচ্ছা, তো এখন যদি এটা হয় তাহলে আমাকে বলো তো i+2 এর অনুবন্ধী কি হবে? তো অনেকে যা বলবে, যেটা ভুল অ্যান্সার দিবে সেটা হচ্ছে অনেকে এইটা বলবে i-2, এটা ভুল। i-2 না, সবসময় কি করতে হবে জানো, এই যে যেটা i এর আগের চিহ্ন চেঞ্জ করতে হবে। যেমন এখানে i এর আগের চিহ্ন কি প্লাস না, তো এটার অনুবন্ধীটা আসলে কারেক্ট যেটা হবে সেটা হচ্ছে এটা তুমি আসলে i+2 কে তুমি 2 + i চিন্তা করো, একই তো। এই i এর চিহ্নটা চেঞ্জ করবা, 2 - i, বুঝা গেছে? এটা কারেক্ট, এইটা নিচেরটা কারেক্ট, উপরেরটা রং। ওকে, তো যাই হোক, তোমার যদি ভুক্তিগুলো এরকম জটিল সংখ্যার হয়, তুমি যদি জটিল সংখ্যা ভাই এখন নাও বুঝো, কোনো সমস্যা নাই, জাস্ট একটু দেখো জাস্ট, ঠিক আছে? তো প্রত্যেকটা জটিল সংখ্যার পরিবর্তে তার অনুবন্ধী জটিল সংখ্যা বসায় যে নতুন ম্যাট্রিক্স পাবা, সেটাই হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। যেমন এখানে খেয়াল করে দেখো, এটা একটা ম্যাট্রিক্স যার এইখানে এখানে এখানে এই তিনটা ভুক্তিতে দেখো ইমাজিনারি নাম্বার আছে, মানে ইমাজিনারি নাম্বার সহ তোমার এটা জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার। তো এখন আমরা কি করবো, আমরা এমন একটা ম্যাট্রিক্স বানাবো যে ম্যাট্রিক্সটাতে আমরা এই জটিল সংখ্যাগুলোর অনুবন্ধী সংখ্যা ইউজ করবো। অর্থাৎ এখানে আছে 2 + i, আমরা ইউজ করবো 2 - i, এখানে আছে 4 - i, আমরা লিখবো 4 + i, এটা আছে i - 5। এই যে কেউ এই কাজটা করো না যে ভাইয়া i+5 লিখে দিই চলে, না না না, i এর আগের চিহ্ন চেঞ্জ হবে। এটা আসলে দেখতে কেমন, এটা রাফে দেখো, এটা আসলে -5 + i এভাবে আছে, বুঝছো কিভাবে আছে? -5 + i, আবার বলি i এর আগের চিহ্নটা চেঞ্জ হবে, -5 + i। দেখো i-5 যে কথা, 5 + i একই কথা। তো তুমি ওর আগের চিহ্নটা চেঞ্জ করবা, অর্থাৎ i এর আগের চিহ্ন করলে এটা হবে -5 - i, এই যে -5 - i, আর উপরে হচ্ছে 3। তো এইটাই এখানে লেখা, এখানে i আগে পরে লিখছে, দেখো আমি লিখছি -5 - i, আর এখানে লেখা -i - 5, একই কথা, বুঝে গেছে? বা যাই করো, কেউ আর কি এখানে i+5 দিও না। ওকে, তো এই হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। এটার উপর এরকম বার চিহ্ন দেওয়া হয়, বার, এই চিহ্নটাকে বলা হয় বার চিহ্ন। ওকে, আচ্ছা এখন দেখো অর্থগোনাল ম্যাট্রিক্স। দেখো যদি কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স দ্বারা গুণ করা হয়, কি করব, কোনো ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স দ্বারা গুণ করব, গুণফল যদি কি হয় যেন অভেদক হয়,
এইটুকু পর্যন্ত আগে দেখো, এইটুকু পর্যন্ত আগে দেখো, যতটুকু দাগা আছে এইটুকু পর্যন্ত আগে দেখো। এই যে দেখো, কোন একটা ম্যাট্রিক্সকে আমি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স দ্বারা গুণ করব, কোন একটা ম্যাট্রিক্সকে আমি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স দ্বারা গুণ করব, যে এ ট্রান্সপোজ এ, তাহলে দেখো এ আর ট্রান্সপোজ এ, তাহলে আমি যদি অভেদক পাই, ওকে, তাহলে আমরা তখন সেটাকে বলবো অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে আমরা কি বলবো? অর্থোগোনাল ম্যাট্রিক্স। বাট আরেকটা ওয়ে আছে, আরেকটা ওয়ে কি, অথবা অথবা যদি কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স তার বিপরীত ম্যাট্রিক্স, এই যে ভাইয়া এইটা ভাইয়া 1.2 এ শিখব। এখন আপাতত কোনো কথা নাই, আপাতত কোনো কথা নাই। বিপরীত ম্যাট্রিক্স যেটাকে আমরা বলবো যে ইনভার্স ম্যাট্রিক্স, কি বলা হয়? ইনভার্স ম্যাট্রিক্স। এটা ভাই আমরা 1.2 তে নেক্সট ক্লাসেই শিখবো, গ্যারান্টি দিচ্ছি আমি নেক্সট ক্লাসে বিপরীত ম্যাট্রিক্স শেখাবো আগে, ঠিক আছে? তো ইনভার্স ম্যাট্রিক্স আমরা এভাবে লিখি। ওকে, যদি এটা হয় যে কোনো একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স সমান সমান যদি কি হয়ে যায় বলতো, বিপরীত ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে তাকে অর্থোগোনাল বলা হয়। তাহলে অর্থোগোনালের দুইটা শর্ত, এইটা একটা শর্ত, কোন একটা ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজ দ্বারা গুণ করব, কোন একটা ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজ দ্বারা গুণ করব যদি আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, অথবা আমরা যদি ট্রান্সপোজ করার পর যদি বিপরীত ম্যাট্রিক্স পাই, যেখানে বিপরীত ম্যাট্রিক্স আমরা এখনো বের করা শিখি নাই, পরে শিখবো, তখন আমরা তাকে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলবো। এটা হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে? এরা সবাই হচ্ছে এটা ফলো করে দেখো। তুমি যদি 1/√2 সবার মধ্যে গুণ করে দিবা, হ্যাঁ 1/√2, এটা বাইরে না, প্রত্যেকটা ভুক্তির মধ্যে গুণ করে দিবা। 1 এর সাথে গুণ হলে 1/√2, হ্যাঁ 1/√2, 1/√2 মাইনাস 1/√2, ওকে, এভাবে। আবার 1/3 আছে না, প্রত্যেকের সাথে গুণ করে দিতে পারো। যাই হোক, তো তুমি এটা কি করবা? ট্রান্সপোজ করবা, এই ম্যাট্রিক্সে কি বের করবা? ট্রান্সপোজ। এইটাকে আর ট্রান্সপোজ গুণ করে দেখবা যে আই আসছে কিনা, তাহলে সেটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, এরপরেরটা আর দুইটা বাকি, হারমিশিয়ান আর বিহারমিশিয়ান। দেখো হারমিশিয়ান ম্যাট্রিক্স কোনটা বলবা? যে কোন বর্গ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সকে, অনুবন্ধী ম্যাট্রিক্স, আমরা মাত্র অনুবন্ধী ম্যাট্রিক্স বের করা শিখছি। দেখো যে জটিল সংখ্যা থাকবে, জাস্ট চিহ্নটাকে চেঞ্জ করে লিখবো, সেটাই তো অনুবন্ধী। ওকে, তো বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, তার অনুবন্ধী ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করব। এই যে দেখো, এই দেখো, এই এ উপরে কি আছে? বার চিহ্ন, মানে অনুবন্ধী ম্যাট্রিক্স। এইটাকে আবার কি করা হয়েছে? ট্রান্সপোজ করা হয়েছে। আবার দেখো, ওই যে কোন একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী, সেটাকে আবার কি করা হবে? ট্রান্সপোজ করা হবে। তারপর তুমি এখান থেকে যে নতুন ম্যাট্রিক্সটা পাবা, সেটা যদি মূল ম্যাট্রিক্সের সমান, মানে শুরুতে যে এ ছিল তার সমান যদি হয়ে যায়, তুমি আগে অনুবন্ধী করবা, দেন ট্রান্সপোজ করবা, বাট দেখলে যে ঘুরে ফিরে এই আসছে, তাহলে আমরা তাকে বলবো হারমিশিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে? এই যে হারমিশিয়ান ম্যাট্রিক্সের কাহিনী হচ্ছে এই যে এটা, এ বারকে ট্রান্সপোজ করলে এই পাবা। ঠিক আছে? তো এটাকে আর কিভাবে লেখা হয়েছে দেখো, এ আই জে, এই যে উপরে বার চিহ্ন, আর ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কি হয়? আই জে আর জে আই কি এক্সচেঞ্জ হয়ে যায় না? এই দেখো, এটা যদি কেউ না বুঝো, দেখো এ আই জে, এটাকে আমরা বার মানে অনুবন্ধী, অনুবন্ধী করার পর আমরা ট্রান্সপোজ করব। ঠিক আছে? এই যে এটা যদি সেম হয়, ট্রান্সপোজ করার পর যদি সেম হয়ে যায়, আগের ম্যাট্রিক্সটা ফেরত আসে, তাহলে সেটা হচ্ছে হারমিশিয়ান ম্যাট্রিক্স। তো এখানে দেখানো হচ্ছে, দেখো এ, তোমরা একটু চেক করে দেখো এ বার এটাই কিনা। দেখো 5 + 2i হয়ে যাবে, এই মাইনাস না, এখানে প্লাস হবে, আর এই প্লাসটা মাইনাস হবে। এটাকে আমরা এখন কি করব? ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ মানে দেখো এ 7, এই সারিকেই কলম আকারে লিখবো, এই সারিকেই কলম আকারে লিখবো। দেখো শুরুরটা পেয়ে গেছো, এটা সমান আগেরটা, তাহলে সেটা হচ্ছে হারমিশিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে? অনুরূপ ভাবে দেখো যে বি, বিও হচ্ছে একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স। তুমি চেক করে দেখো কি করবা, এটাকে প্রথমে কি করবা, এটা 3 অনুবন্ধী বের করবা। কিভাবে? এটা দেখো 3 আছে, ওকে 3, এটা 7 - i বাট লিখবো 7 + i, এটা 7, ওকে 7, এটা 7 + i বাট লিখবো 7 - i, এটা 4, ওকে 4, এটা 3 + 2i, এটাকে লিখবো 3 - 2i, এটা 7, ওকে 7, এটা 3 - 2i, তো লিখবো 3 + 2i, এটা 5, 5, ওকে। এইটাকে তুমি এখন কি করবা ভাইয়া? ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে কি? এই সারিকে কলম বানাই দিবা, 3 7 + i, আর এই হলো 7, এই যে এই সারিটাকে এই কলামে লিখবা, 7 - i 4 3 - 2i, এই সারিটাকে কলম বানাই দিবা, 7 3 + 2i, আর এই হলো গিয়ে 5। দেখো তো এটা সমান এটা আসছে কিনা, যদি আসে তাহলে এটা একটা হারমিশিয়ান, এটা একটা কি, হ্যাঁ সরি, হারমিশিয়ান ম্যাট্রিক্স। এইটাকে দেখো, হারমিশিয়ান ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো সর্বদা বাস্তব সংখ্যা হবে। এই দেখো প্রধান কর্ণ মানে কোনো কাল্পনিক নাম্বার, জটিল সংখ্যা হবে না, বাস্তব। পজিটিভ হইতে পারে, শূন্য হইতে পারে, নেগেটিভ হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে, মানে ইমাজিনি নাম্বার আসবে না, সবই বাস্তব সংখ্যা আসবে। ওকে, এখন দেখো ভাইয়া বি হারমিশিয়ান।
বি হার্মিশিয়ান কি হবে? বি হার্মিশিয়ান কি হবে? আগেটা কি ছিল যে অনুবন্ধীকে ট্রান্সপোজ করে তুমি এ পাইতা, বি কথাটা আছে না, তোমার এখানে নেগেটিভ পাবা। অনুবন্ধী কোন একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করবা, মূল ম্যাট্রিক্সের নেগেটিভ চিহ্ন বিশিষ্ট পাবা, অর্থাৎ এর আগে মাইনাস পাবা। দেখো এটাই কোন বর্গ ম্যাট্রিক্স এ বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে যদি এইটা হয়। অনুবন্ধী ম্যাট্রিক্সে ট্রান্সফার করে এ পাবো না, এ পাইলে তো হার্মিশিয়ান, এখানে পাবো মাইনাস এ, সেটাই হয়ে যাবে বি হার্মিশিয়ান। ঠিক আছে, এই যে এখানে লিখে রাখছে এইটা। তো দেখো কি বলছি, অনুবন্ধী মানে কি হবে, আই এর আগে চিহ্নগুলো চেঞ্জ হবে। দেখো যে মাইনাস টু আই, আই এর আগে চিহ্নগুলো চেঞ্জ হবে, পরে এটাকে ট্রান্সপোজ করা হয়েছে, সারিকে কলাম লেখা হয়েছে। ওকে, নিয়ে এখান থেকে মাইনাস কমন নেওয়া হয়েছে, মাইনাস কমন নিয়ে দেখো এটা সেই আগের এ, অর্থাৎ মাইনাসে আসছে। যদি এমন হয় তাহলে সেটাকে বলা হয় বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আর হার্মিশিয়ান ম্যাট্রিক্সে কি হয়েছিল, সবগুলা ভর্তি বাস্তব ছিল, সর্বদা বাস্তব। আর এখানে কি হবে জানো, সর্বদা শূন্য হবে। এই যে প্রধান কর্ণের গুলা সর্বদা কি হবে, শূন্য হবে। এগুলো ভাই পরীক্ষার আগে কিন্তু অবশ্যই রিভাইজ দিয়ে যাবা, যে কোনো পরীক্ষার আগে, হ্যাঁ রিভাইজ দিয়ে যাবা, নাহলে কিন্তু ভুলে যাবা। আমি পার্সোনালি ভুলে যেতাম, বুঝছো। বাট অঙ্কের ক্ষেত্রে তোমার লাগবে হচ্ছে যে যোগ বিয়োগ গুণ, ভাগ নেই, যোগ বিয়োগ গুণ, ঠিক আছে, এগুলাই। তো এই ছিল তোমাদের 1.1, মানে 1.1 একদম ক্লোজ। দেখবা সবকিছুই পড়ানো হয়েছে, কোনো কিছু বাদ নাই। নেক্সট ক্লাসে আমরা শুরু করবো হচ্ছে 1.2। ওই 1.2 এর আমাদের মেন উদ্দেশ্য থাকবে আগে বিপরীত ম্যাট্রিক্স বের করা শেখা। 4 মার্কের পরীক্ষায় কমন পাবা, গ্যারান্টি দিচ্ছি, 4 মার্ক পরীক্ষায় আসবে বিপরীত ম্যাট্রিক্স, বুঝতে পারছো। তো নেক্সট ক্লাসে ওগুলো শিখবো, দেন আস্তে আস্তে আমরা নির্ণায়কের কনসেপ্ট গুলোতে আরো প্রবেশ করবো। নির্ণায়কের কিছু ম্যাথ আছে প্রমাণ করা, ওইগুলো শিখে ফেলবো, খুব বেশি ক্লাস আর লাগবে না। তো 3টা লেকচারই তোমাদের 1.1 শেষ। কলেজ লাইফ শুরু করতে গেলে যদি তুমি 3টা লেকচারও করে যাও, দেখবে যে তুমি অন্যদের চেয়ে ভালোই আগে আছো, তোমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে। ঠিক আছে, তো দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।